নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কলেজ ক্যাম্পাসে বাইকের উপর বসে সিগারেট খাচ্ছি আর রিহির কথা ভাবতে লাগলাম। নতুন ছাত্রদের র্যাক দিচ্ছি, পুরাই হিরো হিরো ভাব একটা। হঠাৎ সাব্বির বলল, দোস্ত ভাবি আসতেছে। তাড়াতাড়ি বাইক থেকে নেমে সবাইকে যেতে বললাম। কেমন আছো রিহি? উফ, অসহ্য একটা। তোর কি আমাকে বিরক্ত করা ছাড়া কোনো কাজ নেই? আছে তো। তাহলে সেই কাজ কর না, আমাকে কেন বিরক্ত করছিস? আরে আমার কাজই তো হলো সব সময় তোর সাথে থাকা, তোর খেয়াল রাখা আর তোকে বিরক্ত করা। অসহ্য একটা। এই বলে রিহি চলে গেল। আমি রবি, আর এতক্ষণ যার সাথে কথা বললাম ওর নাম রিহি। ওর বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু। ওর বাবা শহরের নামকরা বিজনেসম্যান। অবশ্য আমার বাবাও কম না, কিন্তু ওর বাবার থেকে কম। ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি। ছোটবেলা থেকেই আমি ওর পিছনে লেগে আছি, কিন্তু ও আমাকে কখনোই সহ্যই করতে পারতো না। অবশ্য ওর কথাতে আমি কিছুই মনে করতাম না, কারণ ওকে অনেক ভালোবাসি। অনেকবার বলেছি, যতবার বলেছি ততবারই হয় অপমান করেছে, না হয় থাপ্পড় মেরেছে। ও দেখতে যেমন সুন্দরী তেমন স্মার্ট, কলেজের সেরা সুন্দরী, তাই তো সব ছেলেরা ওর জন্য পাগল। কিরে রিহি, আজকে কি মনে আছে? কেন, কি আজকে? আরে আজকে সাকিবের জন্মদিন। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। ওই মেন্টালের জন্য কিছুই মনে থাকে না। চল যাই, অনেক কাজ পড়ে আছে। রিহির কলেজের অনেক ফ্রেন্ড। কলেজে রিহিদের একটা গ্যাং আছে, ওরা সবাই বড়লোক বাবার ছেলে মেয়ে। আমারও ফ্রেন্ড আছে, কিন্তু ওদের মতো বড়লোক আর ক্ষমতাশালী নয়। যাই হোক, এতক্ষণ রিহির পিছন পিছন আসছিলাম। রিহি মনে হয় আজকে আর ক্লাস করবে না। ও হ্যাঁ, আমরা দুজনেই একই ক্লাসে অনার্স 3য় বর্ষে পড়ি। ও অ্যাকাউন্টিং আর আমি ম্যানেজমেন্ট। যাই হোক, পার্টিতে তো আমিও যাব। আপনারা হয়তো ভাবছেন ওদের পার্টিতে আমি কেন যাব। আসলে আমি সবসময়ই রিহি যেখানে যাই আমিও সেখানে যাই। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন, এর মধ্যে আমার ফ্রেন্ডরা চলে আসছে। এসেই বলতে লাগলো, কিরে আজকেও তোকে অপমান করেছে? তুই যে কেন ওর পিছনে পড়ে আছিস বুঝি না, যে তোকে সহ্যই করতে পারে না। আমি কিছুই বললাম না। ওদের কথা শুনে শুধু হাসলাম। ও হ্যাঁ, আমায় এখন যেতে হবে, রাতে আবার ওদের পার্টিতে যেতে হবে। আমার এই কথা শোনার পর ওরা অনেক রেগে গেল আর বলতে লাগলো, তারপরেও তুই ওদের পার্টিতে যাবি, তাও আবার কোনো দাওয়াত ছাড়া? কলেজের সবাই জানে ওদের গ্যাংয়ের সাথে আমাদের সাপ বেজির মতো সম্পর্ক। ওরা সুযোগ পেলে আমাদের মারতেও দ্বিধাবোধ করে না, তারপরও তুই ওদের পার্টিতে যাবি? মনে রাখিস, ওই রিহির জন্যই একদিন তোর অনেক বড় ক্ষতি হবে। আমি কিছুই বললাম না, চলে আসলাম ওদের ওখান থেকে। এতক্ষণ যাদের সাথে কথা বললাম ওরা আমার ফ্রেন্ড সাব্বির, ইমরান, মেহেদি, ইমন, নীলা, ইরা, ইসরাত ও তানিশা। আমাদেরও একটা গ্যাং আছে, আর সবকিছুতেই ওদের সাথে আমাদের প্রতিযোগিতা চলে। ওরা আমাদের আর আমরা ওদের কেউই কাউকে সাহায্যই করতে পারি না, শুধু আমি বাদে, কারণ আমি তো রিহিকে অনেক ভালোবাসি। যাই হোক, বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টিতে যাওয়ার পর আমাকে দেখেই রিহির বন্ধুরা বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে তো ইনভাইট করিনি, তাহলে তুই কেন এসেছিস? মুখ সামলিয়ে কথা বল সাকিব, যা বলেন আমাকে বলবি, আমার বাবাকে কিছু বলবি না। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমি যেখানে যাই সেখানেই তোর কেন যেতে হবে? তোমাকে ভালোবাসি, তাই তো সবসময় তোমার পিছু পড়ে আছি। তোর কি কোনো লজ্জা শরম নেই? রিহি তো তোকে ভালোই বাসে না, এমনকি তোকে দু চোখে সহ্য করতে পারে না। তারপরে তুই বিহার মতন রিহির পেছনে কেন পড়ে রয়েছিস? আমি রিহির কমরেড হতে চাই, সবসময় পাশে থেকে ওর সাহায্য করতে চাই। দরকার নেই আমার কোনো কমরেডের। তুই আমাকে আর কখনো বিরক্ত করবি না। তুই বললেই তো আর হবে না। ভালো যখন বেসেছি তখন তো তোমার পিছু আমি ছাড়ছি না। কেন যে আমার বাবা তোর বাবার বন্ধু হলো, সেই ভুলের ফল আমায় পেতে হচ্ছে। তোকে শেষবারের মতো বলছি, এরপর যদি তুই আমার পিছু নিস না আর বিরক্ত করিস, তাহলে আমার আসল রূপ তুই দেখতে পাবি। অসাধারণ, এই না হলে আমার গার্লফ্রেন্ড একদম আমার মতো, তাই তো তোমায় এত ভালোবাসি। তবে যাই বলো, হুমকিটা অস্থির ছিল জানো। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আর রিহি তোকে যেতে বলেছে, শুনছিস না? আর একটা কথা বললে এমন অবস্থা করবো যে উঠে দাঁড়াতে পারবি না। ভালোভাবে বলছি, এখান থেকে চলে যা, না হলে খুব খারাপ হবে। রিহিকে ভালোবাসি, তাই ওর সব কিছু সহ্য করি, কিছুই মনে করি না। সব রিহির ভালোবাসা হিসেবে নেই, কিন্তু তোরা সেই সুযোগ পাবি না। ওই কি করবি রে তুই?
আমাদের এখানে এসে আবার আমাকে হিরোগিরি দেখানো হচ্ছে। তোদের স্থান না এখানে না, এখনই এখান থেকে চলে যা, তা না হলে। মাথাটাই গরম হয়ে গেল। ওর সাথে কলার ধরে বললাম, ওই কি করবি রে তুই? আর সব জায়গায় হিরোগিরি দেখাবো, পারলে তুই কিছু করিস। সাকিব আর ওর বন্ধুরা কিছু বলতে যাবে, তার আগেই রিহি আমাকে থাপ্পড় মারলো। এখন তো শুধু থাপ্পড় মেরেছি, আর এক মুহূর্ত এখানে থাকলে এমন মার মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। তোকে আমি সহ্যই করতে পারি না, তারপর আমার বিরক্ত কেন করিস? আর তোর বাবা মায়ের কাছে বিচার দিলেও তোর কোনো লাভ নেই। এরপরে যদি তুই আমাকে বিরক্ত করিস তাহলে দেখতে পাবি আমি কতটা খারাপ। যা এখান থেকে। মাথাটাই গরম হয়ে গেল আর দাঁড়ালাম না ওখানে। ওখান থেকে বেলস পার্কে চলে আসলাম। বন্ধুরা সবাই আছে ওখানে। আমি যাওয়ার পরই ওরা বলল, কিরে কোয়াটে থাপ্পড় খাইছি? চুপ শালা, থাপ্পড় কেন খাবো? ওর কাছে গেলেই তো থাপ্পড় খাস, তাই তো আমরাও বুঝে যাই। আরে তোরে দেখেই তো বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। ওদেরকে পার্টির ঘটনা সব বললাম। দোস্ত, ও তোকে এত অপমান করে, তারপর ওর কাছে যাস কেন? দুনিয়াতে কি আর কোনো মেয়ে নেই যে ওকেই তো ভালোবাসতে হবে? আর যে তোকে সহ্যই করতে পারে না তাকে ভালোবেসে কি লাভ? শুধুই কষ্ট পাবি। তোরা বুঝবি না রে, এটাই ভালোবাসা। কখন কে কাউকে কতটা ভালোবেসে ফেলে তা সে নিজেও জানে না। আমি জানি না ও আমাকে কখনো ভালোবাসবে কিনা, কিন্তু আমি ওকে ভালোবেসে যাব। তাতে ও আমাকে যতই অপমান করুক না কেন, সব সময় ওর সাথে থাকবো। হ্যাঁ, তোকে বুঝিও কোনো লাভ হবে। থাক তুই ওর সাথে, তুই ওকে ভালোবাসবি আর ও তোকে অবহেলা করবে। আমার ভালোবাসাটাই অবহেলার। একটা কথা ওরে নিয়ে বলবি না, অসম্ভবের পেছনে দৌড়ে কোনো লাভ হবে না। কোনো কিছু অসম্ভব নয়। ভাই তুই চুপ করবি? মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে, এই টপিক বাদ দে তো। আচ্ছা দিলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর যে যার বাসায় গেলাম। আমি রিহিদের বাসায় গেলাম আগে। রিহিদের বাসা আর আমাদের বাসা পাশাপাশি। রিহিদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক, শুধু আমার আর রিহি ছাড়া। রিহির বাবা মা ও আমাকে অনেক ভালোবাসে। তারাও জানে আমি রিহিকে ভালোবাসি, রাজিও তারা। কিন্তু রিহি রাজি না থাকলে কিছু হবে না। আমার বাবা মা তো আমার থেকে রিহিকে মনে হয় বেশি ভালোবাসে। তারা আমাকে অনেকবার বলেছে রিহিকে বিরক্ত না করতে, কিন্তু আমি শুনি নাই। রিহিদের বাসায় গিয়ে হাসিকে বললাম, কেমন আছো আন্টি? এই তো ভালো, তুই কেমন আছিস? আমার আর ভালো থাকা, তোমার মেয়ে তো আমাকে সহ্যই করতে পারে না। দেখ বাবা, ও তোর সাথে এমন করে, তারপর তুই কেন ওর কাছে যাস? ও যা খুশি করুক, আমি কিছুই মনে করব না। এখন এসব বাদ দাও, ক্ষুধা লেগেছে অনেক, খেতে দাও। ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছে। ফ্রেশ হয়ে খেতে বসলাম। খেয়ে দিয়ে আমার বাসায় আসলাম। বাসায় গিয়েই তো অবাক হয়ে গেলাম, রিহি আমাদের বাসায়। সবাই একসাথে খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষে বাবা বলল, তা মহারাজ কোথা থেকে আসলেন? এই তো রাজ্য পরিচালনা করে আসলাম। বেয়াদব, সবসময় শুধু ফাজলামো করিস। তুই রিহিকে বিরক্ত কেন করিস? একটা দিনে তুই কি ওরে শান্তিতে থাকতে দিবি না? আর আজকে তুই সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার কেন করছিস? ভাই রে ভাই, কেউ আমার বিষ দেন। আইয়া হাসপাতালে বেডে শুয়ে থাকি। ওই মাইয়া আরো সবার সামনে আমাকে কত চড়ে থাপ্পড় মারলো, কত অপমান করলো। আর এখন বলে কি না আমি সবার সামনে ওর সাথে খারাপ ব্যবহার করেছি। বাবাকে বললেও তো বিশ্বাস করবে না, কারণ বাবা তো আমার থেকে রিহিকে বেশি বিশ্বাস করে। কি হলো, চুপ করে আসিস কেন? এরপরও যদি রিহিকে বিরক্ত করিস তাহলে তুই আর কোনো টাকা পাবি না। রিহি আমার দিকে তাকিয়ে একটা ফাজিল মার্কা হাসি দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, ভালো তো বাসেই না, আরো মিথ্যা বলে আমাকে ফাঁসানো। বাবা, টাকা না দিলে কিছুই হবে না। আঙ্কেল আন্টি আছে, মা আছে, ছোট বোন আছে, তাদের কাছ থেকে নিব। হা হা হা। বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ছোট বোন আসলো। ও এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। ভাইয়া, তুমি রিহি আপুর সাথে খারাপ ব্যবহার করলে কেন? আমি ওর সাথে কি খারাপ ব্যবহার করব? সেটা তো ওই আমার সাথে করে প্রতিদিন। কত জোরে চটটাই না মারলো, আর এখন এসে মিথ্যা কথা বলল। তুই ভাব, ও যা রাগি মেয়ে। আমি যদি ওর সাথে খারাপ ব্যবহার করি তাহলে কি সুস্থভাবে বাসায় আসতে পারবো? ও তো আমাকে মেরে হাসপাতালে পাঠিয়ে দিবে। ইয়াকে পার্টির ঘটনা বললাম। হা। ওই, তুই আমার বোন হয়ে হাসছিস কেন? এমনি। আচ্ছা শুনো, রিহি আপু তো তোমাকে পছন্দ করে না, তাহলে কেন তার পিছনে পড়ে আছো? আমার কত বান্ধবী তোমায় পছন্দ করে, তাদের ভিতরে কাউকে বেছে নাও। ও তুই যাবি এখান থেকে? আর তোর ওই ফাজিল বান্ধবীর কথা বাদ দে তো। আরে যাচ্ছি তো, রাগ কেন করছো? কি আর বলবো, কি আর বান্ধবীরা এক একটা বদমাইশ, এখনো পিচ্ছি। এই বয়সে প্রেম ভালোবাসা বুঝে গেছে। আমি তো ভুলেও ওদের সামনে পড়ি না। একবার ওর এক বান্ধবী আমায় প্রপোজ করছিল, আর তার প্রপোজ করার স্টাইল দেখে
আমি 2 মাস পাগল ছিলাম। আমার ছাতের কলার ধরে বলে, আপনাকে আমি ভালোবাসি। আমি চাই আপনিও আমায় ভালোবাসেন, তা না হলে খবর আছে আপনার। আমি কোনো রকমে পালিয়ে এসেছিলাম, তারপর আর ওর বান্ধবীদের সামনে পড়ি না। ওই ফাজিল ছেলেটা এবার বুঝতে পারবে রিহির পিছনে লাগার ফল। বাসায় আসার পর মা রাগী ভাবে আমাকে বলল, তুই রবিনের সাথে খারাপ ব্যবহার করিস কেন? ছেলেটা কত ভালো, আর তুই ওকে সহ্যই করতে পারিস না। কি যে ভালো তা আমার জানা আছে। ও সব সময় আমায় বিরক্ত করে, তাই তো করি। ওকে অনেকবার বলেছি কিন্তু শুনে না। ছেলেটা তোকে অনেক ভালোবাসে। আমি ভালোবাসি না, ওকে দেখলে তো আমার রাগ হয়। বিছানায় শুয়ে আছি আর ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলছি। কিছুক্ষণ আড্ডা দিয়ে কেটে দিলাম। রিহিকে মেসেজ দিতে গেলাম, কিন্তু ব্লক করে রেখেছে। ওই দিন বলার পর ব্লক খুললো। আজকে ঘটনার পর মনে হয় আবার ব্লক দিছে। ওর নাম্বারে কল দিলাম, কিন্তু নাম্বারও ব্লক। আন্টিকে কল দিয়ে বললাম রিহির সাথে কথা আছে, ওরে ফোনটা দিতে। আমি ইফাস থেকে শুনতে পেলাম যে রিহিকে এটা বলার পর ও অনেক রাগ করলো। আন্টি বলল, কথা বল, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। ওই বল, কি বলবি? তুমি আমায় ব্লক দিয়ে রেখেছো কেন? তুই এটা বলতে আমায় কল করেছিস? তোকে যদি এখন হাতের সামনে পেতাম না, তাহলে যে কি করতাম আমি নিজেও জানি না। ব্লক খুলো প্লিজ, আর বিরক্ত করবো না। তোকে আমি একদমই বিশ্বাস করি না। সত্যি বলছি, আর না খুললে কিন্তু সারা রাত তোমায় বিরক্ত করবো। বিরক্তিকর একটা। এটা বলে রিহি কল কেটে দিল। কিছুক্ষণ পর ব্লক খুলে দিল রিহি। এখন আমার প্রথম কাজ হলো ওর আইডিতে ঢুকা আর ওর পিকে কারা লাভ দিয়ে দিচ্ছে খুঁজে বের করা। তাদের আইডিতে রিপোর্ট মারবো। এসব করতে করতে অনেক রাত হয়ে গেল। ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিহির বাসায় গেলাম। গিয়ে দেখলাম রিহি নাস্তা করতেছে। আমিও গিয়ে বসলাম নাস্তা করতে। আমায় দেখে রিহি বিরক্তিকর ভাব নিয়ে বলল, ওই তুই এখানে এসেছিস কেন? কেন এসেছে মানে কি? ঠিকভাবে কথা বলার সাথে। নাস্তা দাও তো আন্টি। রিহি বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। নাস্তা খেয়ে বাসা থেকে বের হলাম। রিহি ওর গাড়িতে যাচ্ছে আর আমি ওকে বাইক নিয়ে অনুসরণ করছি। কলেজে এসে পড়লাম। রিহি ওর বন্ধুদের সাথে চলে গেল আর আমি আমার বন্ধুদের কাছে। আমি যাওয়ার পর ওরা অবাক হয়ে তাকিয়ে থাকলো আমার দিকে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি তুই কি মানুষ না অন্য কিছু। কেন, কি হয়েছে? গতকালকে তোরে ও এমন অপমান করলো, আর আজকে আবার তুই ওর পিছু পিছু এসেছিস। অপমান করেছিল কি? কই, আমার তো মনে নেই। পরে বললেও কোনো লাভ হবে না, তার চেয়ে বরং এই টপিক বাদ দে। ঠিক বলছিস। তোরে যে কি করতে ইচ্ছে করতেছে শালা। কি রে, ওই ফাজের ছেলেটা তোর পিছু পিছু কেন কলেজে আসলো? আর বলিস না, ওকে এত অপমান করি তাও আমার পিছু ছাড়ে না। কি যে করব কিছুই ভাবতে পারছি না। অন্য কারোর সাথে প্রেম কর। ধ্যাত, কি যে বলিস না, এসব প্রেম আমার জন্য না। একা আছি সেটাই ভালো আছি। দুপুরে ক্যান্টিনে খেতে গেলাম সবাই। সেখানে রিহি আর ওর বন্ধুরাও আছে। আমাদের দেখে রিহির বন্ধুরা বলতে লাগলো, ছোট লোকের দল চলে এসেছে। যেখানে যাই সেখানে ওরা চলে আসে। কলেজে আরো একটা ক্যান্টিন করা দরকার। দোস্ত, কিছু মাইন্ডার আছে, আমাদের তো অনেক মারতে ইচ্ছা করছে, তুই কি বলিস? আরে মারতে ইচ্ছে হলে মারবি, তা আবার ওকে জিজ্ঞেস করছিস কেন? তুই জানিস না ইচ্ছা আপনার নেই। ছোট লোকের কথা শুনে হাসি পাচ্ছে দোষ। দুপক্ষের মধ্যে ঝামেলা বেঁধে গেল। রিহি আমার কাছে এসে বলল, তোর সবসময় আমার পিছিয়ে না আসলে হয় না। আর দেখনি তোর বন্ধুগুলা কত খারাপ, যেখানে যায় সেখানে ঝামেলা বাঁধায়। প্রথমত আমি এখানে তোমার পিছু করতে আসিনি। আমি জানতাম না তোমরা এখানে আছো। আর এখানে ঝামেলা বাঁধার কারণ আমার বন্ধুরা না, তোর বন্ধুরাই আগে শুরু করছে। তাই খারাপ তোর বন্ধুরা, আমার বন্ধুরা না। চুপ, আমার বন্ধুদের খারাপ বলবি না। তোর ফালতু বন্ধুগুলোর জন্য ঝামেলা হয়েছে। এর ভিতরে স্যার চলে আসলেন। স্যার এসে বলল, তোমাদের আর কতবার বলবো মারামারি না করতে? তোমাদের দেখা দেখি অন্যরাও খারাপ হয়ে যাচ্ছে, আর তোমাদের নিজেদের এই দ্বন্দ্ব কি কোনোদিনও শেষ হবে না? একই ইয়ারে তোমরা একসাথে সবাই বন্ধুর মতো থাকলেই তো বড়, তা না করে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করছো। তোমাদের সমস্যাটা কি একটু খুলে বলবে? তোমাদের শেষবারের মতো বলছি, এরপরে যদি কোনো ঝামেলা করো তাহলে আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন যাও সবাই। আজকে সামনে আসলে ওদের খবর ছিল, কত বড় সাহস ওদের আমাদের অপমান করে। এখন এসব বাদ দে তো। এই সব কিছু রিহির জন্যই হয়েছে। আমি কি করলাম? ওদের সাথে তো কথা বলতে চাই না আমরা। ওরা ওদের মতন আর আমরা আমাদের মতো। কিন্তু ওই রবি তো সবসময় ওর পিছনে। তুই ওকে কিছু বলিস না কেন? আমি তোকে কত অপমান করি, তোদের সামনেই তো কত কিছু বলি, কিন্তু ও না শুনলে আমি কি করব? এসব বাদ দে তো, ভালো লাগছে না, চল লেকের বাড়ি যাই। বিকেলে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদে গিয়েই তো অবাক হয়ে গেলাম, রিহি এখানে কি করে? রিহি আর হিয়া আড্ডা দিচ্ছে দুজনে।
আমি হিয়াকে বললাম, কি রে, কি করিস? দেখতেই তো পাচ্ছ যে কি করি, আবার জিজ্ঞেস করছো কেন? ওই, আমি তোর বড় ভাই, একটু সম্মান দিয়ে কথা বল। সরি বড় ভাই, আমার মনে ছিল না। এবার হয়েছে? চুপ বিয়াদব, তুই না ওই দিন ঘুরতে যাওয়ার কথা বলেছিলি, এখন চল। যখন বলেছি তখন তো নিয়ে যাওনি, এখন ইচ্ছা করতেছে না। সমস্যা কি? তোরা দুজনেই চল। আমি যাব না, হিয়া গেলে যাক। কি মেয়ের বাবা, এমন মেয়ে আমি জীবনে দেখি নাই। ঘুরতেই তো যেতে বলছি, প্রেম তো করতে বলছি না। অবশ্য প্রেমও হয়তো একদিন হয়ে যাবে। এবার বুঝছি কেন আমায় ঘুরতে যাওয়ার কথা বললে। তোর সাথে ঘুরতেই তো যাব না, প্রেম তো অসম্ভবই। আজকে তোর জন্য আমাকে কথা শুনতে হয়েছে। কে কি বলছে? কেউ না। আচ্ছা বাদ দাও, এখন ঘুরতে গেলে সমস্যা কি? আচ্ছা ফুচকা খাওয়া মনে। বেশি কথা বললে কিন্তু আমি চলে যাব। ভাইয়া তুমি যাও তো, আমি আর আপু আড্ডা দিচ্ছি, আমাদের বিরক্ত করো না। হায় রে কপাল, দে তোরা আড্ডা, যাচ্ছি আমি। বাসার বাইরে বের হয়ে একটা সিগারেট ধরালাম, আর ভাবছি এই মেয়ে যে কবে আমার সাথে ভালোভাবে কথা বলবে তা আল্লাহই জানে। রাতে বাসায় আসলাম, বাসায় তো কেউ নেই, রিহিদের বাসায় গেলাম। যা ভেবেছিলাম ওইটাই হলো, সবাই রিহিদের বাসায়। আম্মুকে জিজ্ঞেস করলাম, সবাই এখানে কেন? রাতে তোর আন্টিদের বাসায় দাওয়াত ছিল, তাই এসেছি। তোমরা কেউ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলে না, তাহলে আরো আগে চলে আসতাম আমি। আন্টিও তো আমায় একবার বললো না। তোকে আবার বলার কি আছে, তুই তো দাওয়াত না দিলেও আসিস। এটা কোনো কথা? রাতে রিহিদের বাসায় খেলাম, তারপর আমাদের বাসায় চলে আসলাম। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে এসে রিহিকে খুঁজতে লাগলাম। রিহিকে সব সময় ফলো করি, কোথায় যায়, কি করে, খোঁজ খবর রাখি। রিহি ওর ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। কে আজকে রবিকে দেখছি না যে? ওই ফাজিল ছেলেটার কথা বাদ দিয়ে তো, আজকেও পিছু করছে না, তাই তো মনটা ভালো আছে। ওর জন্য বাসায় কলেজে কোথাও শান্তি পাই না, বিরক্তিকর একটা। ফ্রেন্ডরা সবাই মিলে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি, হঠাৎ কেউ এসে বলল। রিহিকে দূর থেকে ফলো করতে লাগলাম। হঠাৎ যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কোথা থেকে যেন একটা ছেলে এসে আমি প্রপোজ করলো, আগে কখনো দেখিনি। রবি বিরক্ত করছে না বলে মনটা ভালো ছিল, এখন আবার অনেক রাগ হচ্ছে। আই, আপনি কে বলুন তো, আগে তো কখনো দেখিনি। আমি আজকে নতুন ভর্তি হয়েছি, তোমাকে প্রথম দেখতেই ভালোবেসে ফেলেছি, তাই প্রপোজ করলাম। দেখুন, কিছু বলার আগে এখান থেকে চলে যান। আমার মাথা গরম হয়ে গেলে যে আমি কি করি আমি কিন্তু নিজেও জানি না। যা খুশি করতে পারো, তোমার জন্য সবকিছু সহ্য করব। মাথাটাই গরম হয়ে গেল, ওর সাহস কি করে হয় রিহিকে প্রপোজ করার। রিহির কাছে গিয়ে বললাম, এই ছেলে, তোমার সমস্যা কি? ওকে বিরক্ত করছো কেন? কোনো সমস্যা নাই তো, তুমি এখানে এসে সমস্যা করেছো। দিলাম এক থাপ্পড়। ওই, তোরে না বলছি ওরে বিরক্ত না করতে, এখনই এখান থেকে যা, তা না হলে এমন মায়ের মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। ছেলেটা কিছু না বলে চুপচাপ চলে গেল। একটা ধন্যবাদও তো দিতে পারো। ওই, কিসের ধন্যবাদ? তোকে কি আমি বলেছি ওই ছেলেকে মারতে? তাহলে শুধু শুধু মারলি কেন? তোমাকে কেউ প্রপোজ করলে তার এই অবস্থাই করব। আমাকে প্রপোজ করলে তোর সমস্যা কি? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বাসি না। আমি জানি তুমিও আমাকে একদিন ভালোবাসবে। বেঁচে থাকতে না। এটা বলে রিহি চলে গেল। কিরে, কি হয়েছে? আরে, রিহিকে জানি কোন ছেলে প্রপোজ করছে, দেখে তো মাথাটাই গরম হয়ে গেছিল। ছেলেটাকে থাপ্পড় মেরেছি, আর রিহি রাগ করে চলে গেল। কি? হ্যাঁ, মনটা ভালোই ছিল। ওই ছেলেটা আর রবির জন্য মাথাটা পুরো খারাপ হয়ে গেল। চিনি না জানি না হঠাৎ করে প্রপোজ করা, আর ওই ফালতু লোকটা, ছেলেটাকে দেখলেই তো আমার মাথাটা গরম হয়ে যায়। কি করে হয়েছে? আরে, একটা ছেলে এসে প্রপোজ করছিল। তা তুই কি করলি? আমি কি বলবো, তার আগে তো রবি এসে থাপ্পড় মারলো। ও সব সময় আমাকে ফলো করে, যেখানে যাই সেখানেও চলে আসে। ভালো লাগে না আমার আর। কলেজ থেকে চলে আসলাম, ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম। বিকেলে একটা লোক এসে একটা চিঠি দিল। ও, ওকে তো রবির অত্যাচারের জন্য চিঠির রহস্য। আমি পাগল হয়ে যাব। মাঝে মাঝে এমন চিঠি আসে, ভিতরে অনেক সুন্দর করে একটা কবিতা লেখা থাকে, আর শেষে লেখা থাকে ভালোবাসি তোমায়। কিন্তু কে চিঠি পাঠায় তা আজ পর্যন্ত জানতে পারলাম না। কবিতাগুলো অনেক সুন্দর, আমি তো না দেখি প্রেমে পড়ে গেছি, কিন্তু তার খোঁজ আজ পর্যন্ত পেলাম না। তবে আমি জানি সে যেই হোক একদিন ঠিকই আমি তাকে খুঁজে পাবো, এই বিশ্বাস আমার আছে। বিকালে বন্ধুরা সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে গেলাম। একটু পর দেখলাম রিহি আর ওর বন্ধুরাও আসছে।
রিহি আমাকে দেখেই বলল, এইখানে আমার পিছু পিছু চলে এসেছিস? না, আমি তো বন্ধুদের সাথে আসলাম, পরে তোমার সাথে দেখা হলো। যাক, ভালোই হলো। এখন তোমার পিছু পিছু যাব। উফ, অসহ্য একটা। রিহি চলে গেল, আমিও ওর পিছু পিছু যেতে লাগলাম। 10 দিন পর রাতে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু কাউকে পেলাম না। বুঝলাম না গেল কোথায় সব। রিহিদের বাসায় গেলাম, কিন্তু ওদের বাসায় এত লোকজন কিসের? রিহি আবার বিয়ে ঠিক হয়ে গেল না তো? দেখ কিসব বাজে চিন্তা ভাবনা করছি। চারপাশে তাকাচ্ছি আর হাঁটছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। কপাল খারাপ থাকলে যা হয় আর কি। মেয়েটা আমায় বলল, চোখে দেখেন না নাকি? 2 চোখেই তো দেখি। তাহলে ধাক্কা মারলেন কেন? আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি, আমি না হয় অন্যদিকে তাকিয়েছিলাম, কিন্তু আপনি তো দেখেছেন। তাহলে ধাক্কা খেলেন কেন? ছেলে দেখলেই কি ধাক্কা খেতে মন চায়? এই আপনাদের মতো মেয়েদের জন্যই আজ ছেলেরা নিরাপদ নয়। চুপ বেয়াদব! ধাক্কা মেরে এখন আবার ফাইজলামি করা হচ্ছে? আপনার মতো বেয়াদব আমি আজ পর্যন্ত দেখি নাই। এমন সময় রিহিও চলে এসেছে। আমি কিছু বলার আগেই রিহি মেয়েটাকে বলল, কি হয়েছে রে? আরে, এই ছেলেটা ইচ্ছে করে ধাক্কা দিয়ে এখন আবার উল্টাপাল্টা বলছে। আরে আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি, আর ধাক্কা তো আর আমি একা দেইনি, আপনিও দিয়েছেন তাই না? রিহি আমাকে বলল, তুই কি একটু ভালো হবি না? সব সময় তো আমাকে বিরক্ত করিস, এখন আবার আমার কাজিনের পিছনে পড়েছিস। ওই, তোকে এখানে আসতে কে বলেছে? আরে এদের বলে আর কোনো লাভ নেই, এরা তো বলা ছাড়াই সব জায়গায় চলে আসে, যত সব ফালতু ছেলে। এটা বলে ওরা চলে গেল। খারাপ লাগলো ওদের কথা শুনে। আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি, তারপরও আমায় কতগুলো কথা বলে গেল। মেয়েরা এমনই, সবকিছু একটু দেরিতে বুঝতে পারে। হঠাৎ আন্টি আসলো। কোথায় থাকিস সারাদিন? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। কোথায় আর থাকবো, আমার তো কপালটাই খারাপ। আচ্ছা, এত মেহমান কেন আন্টি? আর 4 দিন পর রোহিত জন্মদিন, তাই তোর আঙ্কেল সব আত্মীয়দের আগেই আসতে বলেছে। ভালো তো। আর শোন, রাতে খেয়ে যাস। আচ্ছা, রিহির জন্মদিন আর আমার তো মনেই ছিল না। যাই হোক, রিহিকে একটা সারপ্রাইজ দিব, এমন কিছু দিব যা ও কল্পনাও করতে পারবে না। বাসায় এত লোকজন যে কোথাও বসবো তার জায়গাও নেই। ছাদে চলে গেলাম, একটা সিগারেট ধরালাম, সিগারেট খাচ্ছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি। হঠাৎ ছাদে রিহি আর ওর কাজিনরা আসলো। আমাকে সিগারেট খেতে দেখে রিহি বলল, ওই, তুই সিগারেট খাচ্ছিস, তাও আবার আমাদের বাসার ছাদে বসে। ওই, তুই কি একটু ভালো হবি না? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার চোখে তা পড়ে না। তুমি তো আমার খারাপটাই শুধু দেখো, ভালো কিছু তো আজ পর্যন্ত দেখলে না। ওই, তোর মধ্যে ভালো কোনো গুণ থাকলে তো দেখবো। সারাদিন তো শুধু ভণ্ডামি করিস আর মেয়েদের বিরক্ত করিস। গুন্ডামি করি তা ঠিক আছে, কিন্তু মেয়েদের বিরক্ত করি এটা ঠিক নয়। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি ছাড়া অন্য মেয়েকে বিরক্ত কেন করব? সব মেয়েকে তো বোনের চোখে দেখি। চুপ কর, তোরে দেখলেই তো আমার সহ্য হয় না, ভালোবাসা তো দূরের কথা। আপু, এই কি সেই ফাজিল ছেলেটা যে তোমাকে সবসময় বিরক্ত করে? ওই, তোমার জায়গায় আমি থাকলে যে কতগুলো থাপ্পড় মারতাম তার হিসাব নেই। আমিও কম মেরেছি নাকি? সবার সামনে কত থাপ্পড় মেরেছি, কত অপমান করেছি, কিন্তু তারপরেও আমার পিছু ছাড়ছে না। পুরাই বেহায় একটা ছেলে। বাদ দাও এসব আপু, যেদিন তুমি রিলেশন করবে কারোর সাথে সেদিন এমনিতেই ও পিছু ছেড়ে দেবে। তখনও ছাড়বো না। ও অন্য কোনো রিলেশন করলেও তারপর ওকে ভালোবাসার কথা বলবো, ওর পিছু নিব, ও ফিরে আসবে, তার জন্য অপেক্ষা করব। উফ, বদমাস একটা। এখান থেকে যা তো, আর যেন কোনো সময় তোকে আমাদের বাসায় বসে সিগারেট খেতে না দেখি। ছাদ থেকে নিচে চলে আসলাম। বাসার বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছি আর ধোয়া উড়াচ্ছি। রিহি যেমন বদমেজাজি, ওর কাজিনরাও তেমন বদমেজাজি। ওর কাজিনের সামনে ওইভাবে না বললেও পারতো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। রিহি এখনো আসেনি। কি রে, এভাবে চুপ করে বসে আছিস কেন? এমনি ভালো লাগছে না। এভাবে চুপ করে বসে না থেকে রিহিকে গিয়ে বলেন দিয়ে তো পারিস। ও কি ভাববে সেই ভয়ে তো ওকে ভালোবাসার কথা বলতে পারিনি। আর ওই রবি তো সবসময় ওর পিছু পড়ে থাকে, ওর একটা ব্যবস্থা করতে হবে। আগে তুই রিহিকে তোর ভালোবাসার কথা বল। বলবো, সময় হলেই বলবো। আমার মনে হয় রিহি তোকে ভালোবাসে। তোর এটা কেন মনে হলো যে রিহি আমাকে ভালোবাসে? আমার তো আজ পর্যন্ত মনে হলো না। ইদানিং ও তোর প্রতি একটু বেশি আকৃষ্ট হচ্ছে। ওই দিন আমায় জিজ্ঞেস করলো তোর কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, আর কবিতা লিখতে পারিস কিনা তুই, এইগুলো জিজ্ঞেস করলো। এসবই কি আর বোঝা যায় ও আমাকে ভালোবাসে? না, আমার মনে হলো তাই বললাম।
ইদানিং ওর মধ্যে অনেক পরিবর্তন দেখছি। সামনে তোর এই জন্মদিন, একটা প্ল্যান কি বল? দেখি কি করা যায়। তাই সবাই মিলে কি আলোচনা করা হচ্ছে শুনি? তোর জন্মদিন নিয়ে কথা হচ্ছিল। তাই ভালো তো। দোস্ত, আমার একটা সাহায্য করিস। কি? তোর জন্মদিনে তো কত মেয়ে আসবে, আমার সাথে কারো প্রেম করিয়ে দিস। আর সিঙ্গেল থাকতে ভালো লাগে না। সারাদিন কি শুধু এই চিন্তায় মাথায় ঘুরে? সিঙ্গেল থাকলে বুঝতে আমার কষ্টটা। ওই তোরে কে বললো যে আমি রিলেশন করি? কেউ না, কিন্তু করতে তো পারে। না, পারি না। তবে একজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। তবে আমার মনে হয় সে কে তা আমি বুঝতে পেরেছি, কিন্তু হাদারামটা তো নিজে থেকে কিচ্ছু বোঝে না। তা কে সে? জানি না। বলবে কি একদিন হঠাৎ করে তোর সামনে গিয়ে ভালোবাসার কথা। সেই দিনটাই অপেক্ষায় আছি। দোস্ত, সামনে রিহির জন্মদিন, কি সারপ্রাইজ দেওয়া যায় বলতো? আর সারপ্রাইজ, সেটা তো ওই তোকে সবসময় দেয়। এইবারও দেখবি তুই ওকে সারপ্রাইজ দেওয়ার আগে ওই তোকে সারপ্রাইজ দিয়ে দিবে। দূর শালা, শুধু বাজে চিন্তা করিস। আচ্ছা তুই বল, ওকে আজ পর্যন্ত তোর সাথে একবারও ভালোভাবে কথা বলেছে? হয়তো না। তাহলে তারপরও তুই ওকে এত ভালোবাসিস কেন বলতো? দেখবি ওর জন্য একদিন তোর জীবনটা শেষ হয়ে যাবে। তাতে আমি কিছুই মনে করব না। সেই স্কুল লাইফ থেকে ওকে ভালোবাসি, ভুলটা আমারই ছিল। আমি হয়তো অনেক ফাইজলামি করি, আর সেটা হয়তো ওর পছন্দ ছিল না। তাই হয়তো ছোট থেকেই আমার প্রতি ওর একটা ভুল ধারণা সৃষ্টি হয়। আর তাই তো ও আমাকে সহ্য করতে পারে না। ও আমাকে ভালোবাসুক আর না বাসুক, কিন্তু আমি সব সময় ওকে ভালোবাসবো। কখনো ওকে কষ্ট পেতে দিব না। ওর জন্য সব কিছু করব। তোকে বুঝিয়েও কোনো লাভ হবে না। তুই ওকে সারপ্রাইজ দিবি, আর ও তোর সাথে ভালো ব্যবহার পর্যন্ত করবে না। কলেজ থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম, তারপর একটু ঘুমালাম। বিকেলে সব কাজিনরা মিলে শপিং এ যাব। এমন সময় মা বলল, কোথায় যাচ্ছিস তোরা? একটু শপিং এ যাব। ড্রাইভার কোথায় যেন গেছে, তোরা গাড়িতে যাবি কিভাবে? সমস্যা নেই, পারবো আমরা। আমি রবিকে বলে দিচ্ছি, ও তোদের সাথে যা। কখন কি বিপদ হয় বলা তো যায় না। আবার ও কেন? ওর যাওয়ার কোনো দরকার নেই। চুপ কর, তোরা মেয়েরা যাবি সবাই। কেন কোনো বিপদ হলে হয় রবিকে নিবি, না হয় ড্রাইভার যখন আসবে তখন যাবি। দেখ, ভালো লাগে না। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আমরা নিচে আছি। ওই ফাজিল ছেলেটাকে সহ্য করতে পারি না, আর ও আমাদের সাথে যাবে। ড্রাইভারটাকে পেয়ে নেই, ওর জন্য সব হয়েছে। আসতে দাও রবিকে, আজকে ওরা এমন অবস্থা করবো যে আর কখনো মেয়েদের সাথে শপিং এ আসবে না। ঠিক বলেছিস। খুবই আছি, হঠাৎ মোবাইলে রিংটনের শব্দে ঘুমটা ভেঙে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম আন্টি কল দিছে। রিসিভ করার পর আন্টি বলল, রবি, কোথায় তুমি? এই তো আন্টি, বাসায়। কেন, কি হয়েছে? রিহি ওরা শপিং এ যাচ্ছে, তুই একটু ওদের সাথে যা না বাবা। ড্রাইভারটাও নেই, ওরা মেয়েরা যাবে যদি কোনো বিপদ হয়, তাই তুই সাথে থাকলে ভালো হবে। সমস্যা নেই আন্টি, আমি যাব, এখনই আসছি। কল কেটে দিয়ে রেডি হচ্ছি। ভালোই লাগছে রিহির সাথে শপিং এ যাব। কিছুক্ষণ পর রিহির বাসায় চলে আসলাম। গিয়ে দেখলাম ওরা সবাই নিচেই দাঁড়িয়ে আছে। আন্টি বলল সাবধানে যেতে। তবে একটা বিষয় দেখে অবাক হয়ে গেলাম। বুঝলাম না, রিহি আর ওর কাজিনরা আমাকে দেখে হাসছে কেন? অন্য সময় হলে তো রিহি রাগ করে থাকতো, তাহলে এখন হাসছে কেন? রিহির কাজিনরা আমায় দেখে বলল, সে বলেছেন ভালোই, তাহলে এখন যাওয়া যাক। গাড়ি চালাচ্ছি, নিজেকে ড্রাইভার মনে হচ্ছে। সামনে আর কেউ বসেনি। আমি ভেবেছিলাম হয়তো কেউ বসবে। রিহি আর ওর কাজিনরা কেনাকাটা করছে, আর আমি ওদের পিছনে পিছনে হাঁটছি। একবার উপরে উঠে আবার নিচে, সব দোকান ঘুরে ঘুরে দেখছে। এখনো পর্যন্ত কিছু কিনতে পারি নাই। আমি বিরক্ত হচ্ছি। ওরা ইচ্ছে করেই এসব করছে। এখন বুঝতে পারছি ওরা কেন হাসছিল। কেনাকাটা করে সবকিছু আমার হাতে দিচ্ছে, আর আমি সেগুলো বহন করছি। নিজেকে জোকার মনে হচ্ছে। সবাই দেখে হাসছে। ওরে ভাই, এই ছিল ওদের মনে। কি ফাজিল মেয়ে রে বাবা। রিহির কাজিন বলল, কি মিস্টার রবি, কেমন লাগছে? যেমন লাগার কথা তেমনই লাগছে। তা আপনাদের শপিং করা শেষ কখন হবে? কি মা, এ তো শুরু হলো না এখন। হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। মনে হচ্ছে খাঁচায় বন্দি আছি। কখন যে ছাড়া পাবো আল্লাহই জানে। জীবনে আর কখনো কোনো মেয়ের সাথে শপিং এ আসবো না। আমি বুঝি না মেয়েদের এত ধৈর্য কেন। এরা 10টা দোকান দেখে একটা কিনে,
আর পারলে পুরো দোকান বাসায় নিয়ে আসে। কোনো ছেলে যদি এদের সাথে আসে তাহলে পাগল হয়ে যাবে। আর রিহি তো ইচ্ছে করেই আরো দেরি করছে। আমার মাথা ঘোরাচ্ছে। ওরা এরকম করবে তা জানা ছিল না। এরা নতুন নতুন কালার আবিষ্কার করে, এমন এমন নাম বলে যা আমার বাবা দাদা কেউ শুনছে বলে মনে হয় না। এক দোকানে গিয়ে বলল ওরা, শাড়ি দেখান তো মামা। কি কালারের ভিতরে দেখাবো? পানির ভেতরে ইট ভেজানো যে কালার হয় ওই কালারটা দেখা। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দোকানদার হা করে তাকিয়ে আছে, কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আমি রিহিকে বললাম, এটা আবার কেমন কালার? তুই বুঝবি না। যাকে বলেছিস সেও বুঝে নাই। না বুঝলে আমরা অন্য দোকানে যাচ্ছি। আমি সব শাড়ি দেখাচ্ছি, আপনি দেখে বলেন কোনটা। থাক মামা, এত কষ্ট করার দরকার নেই। আমি ইট নিয়ে আসি, আপনি বালতি আর পানির ব্যবস্থা করেন। সেটা করলে তো আরো ভালো হয়। রিহি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। দোকানদারকে বলল, ওই আপনি দেখান তো। আমি নিচে যাই। আচ্ছা যা। আপু তোমরা দেখো, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছি। না, এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। বাল, এতক্ষণ লাগে কেনাকাটা করতে? বুঝি না। সিগারেট খাবো তাও পারছি না। কি একটা ঝামেলায় পড়লাম রে বাবা। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো ওদের কাছে যাওয়া উচিত। যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? আন্টি তো আমাকে এই জন্যই পাঠিয়েছে। ওদের কাছে যেতে লাগলাম। হঠাৎ দেখলাম রিহির কাজিনকে কোনো ছেলে ধাক্কা মারলো। সে কিছু বলতে যাবে, তখন ওই ছেলে উল্টাপাল্টা বলা শুরু করলো। আমি গিয়ে বললাম, কিরে ভাই, আপনার সমস্যা কি? ইচ্ছে করে ধাক্কা মারলেন কেন? ইচ্ছা হচ্ছে মারছি, তুই বল আর কি। এইটা কোনো কথা ভাই? ইচ্ছে হলেই আপনি সবকিছু করতে পারবেন না তো? ওই যা তো এখান থেকে, তোর কাজ কি? একটা কল দিব আর তোকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাবো। ভাই, আপনি তো আমায় রাগিয়ে দিচ্ছেন। রাগ হলে আবার আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তার থেকে ভালো আপনি মেয়েটাকে সরি বলেন, তাহলে মিটমাট হয়ে যায়। বলবো না সরি। কি করবি তুই? দিলাম এক থাপ্পড়। তুই জানিস আমি কে? এখনই কল দিয়ে সবাইকে আসতে বলবি। আবার থাপ্পড় দিলাম। এখানেই থাকবি, কোথাও যাবি। আবার থাপ্পড় দিলাম। আমি এখানে আছি, আপনি মাপ চান, তা না হলে যেতে পারবেন না ভাই। সরি আপু, মাফ করে দে। তারপর ছেলেটা চলে গেল। এর ভিতরে রিহিরাও চলে এসেছে। ওই ছেলেটা ইচ্ছে করে ধাক্কা মারলো। তারপর যখন জিজ্ঞাসা করলাম তখন উল্টোপাল্টা বলছিল। তখন রবি আসলো আর সাহায্য করলো। থাক, আর ধন্যবাদ দিতে হবে না। কে দিবে তোকে ধন্যবাদ? তোকে তো এই জন্যই আম্মু পাঠিয়েছে। এইটা কোনো কথা? কি মেয়ে বাবা, লাগবে না ধন্যবাদ। কেনাকাটা করো তোমরা, আমি সাথেই আছি। অনেকক্ষণ পর ওদের কেনাকাটা শেষ হলো। আমিও জেলখানা থেকে মুক্ত হলাম। নিচে গাড়ির কাছে আসলাম, তখন কেউ বলল, তখন তো বেশি হিরোগিরি দেখাচ্ছে, দেখবো এখন কি করিস। আজকে তোর এমন অবস্থা করব তাতে চিন্তাও করতে পারবি না। ভাই, এই ছেলেটা আমাকে মেরেছে। এটা বলার পর অনেকগুলো ছেলে আমার সামনে আসলো। ছেলেগুলোকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কি রে, এখন ভয় পেয়ে গেলি নাকি? এখন দেখবো তোর হিরোগিরি। আমি কিছু বলবো তার আগেই ছেলেগুলো আমায় জড়িয়ে ধরলো। ভাবতে পারি নাই যে তোকে এখানে দেখবো, কতদিন পর না দেখলাম। সবাই তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে হয়তো এটা কি হলো। সরি হে, ও বলেছিল ওকে কি জন্য মেরেছে। ও একটা মেয়েকে বিরক্ত করছিল, সরি বলতে বলেছিলাম, কিন্তু না বলে উল্টাপাল্টা বলছিল, তাই মেরেছি। তারপর ওই ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, মেয়েদের বিরক্ত করিস, আবার আমাদের কাছে এসে মিথ্যা বলিস, আর কখনো যদি কোনো মেয়েকে বিরক্ত করিস তাহলে তোর খবর আছে। সরি রে তোকে বিরক্ত করার জন্য। ভালো থাকিস, যাই আমরা। ওরা চলে গেল। আমরাও গাড়িতে উঠে বসলাম। ওরা সবাই চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হয়তো সবাই এখনো ঘোরের মধ্যে আছে, ভাবছে হয়তো আমি ওদের চিনি কিভাবে। কি হলো, সবাই চুপচাপ কেন? আসার সময় তো অনেক কথা বলছিলে, নাকি শপিং করতে ক্লান্ত হয়ে গেছো? কি আর বলবো, তোমাকে দেখে তো অবাক হয়ে যাচ্ছি। এই তুমি কে বলো তো? সম্পর্কে তো তোমাদের দুলাভাই হয়, শুধু তোমাদের কাজিন মেনে নিলেই তো হয়। আবার উল্টোপাল্টা বলিস, মাথা গরম করিস না তো। তোকে না আমি আজ পর্যন্ত ভালোবেসেছি আর না কখনো বাসবো। তুই কেন বুঝতে পারছিস না? আচ্ছা, তোমার ভালোবাসতে হবে না, আমি তো আর তোমাকে জোর করছি না। তুমি যেদিন মন থেকে ভালোবাসবা সেদিন আমাকে বলবা, আর ভালো না বাসলেও আমি কিছু মনে করব না। আমার কাছে তুমি যা করবা সেটাই ঠিক, সব সময় তোমার পাশে থাকবো। কিন্তু তুমি কোনোদিন ভালো না বাসলেও আমি তোমাকে সব সময় ভালোবেসে যাব, বিরক্ত করব, তবে কখনো
তোমায় বলবো না যে আমায় ভালোবাসতেই হবে। তুমি যখন মন থেকে ভালোবাসবা তখনই বলবা। তুমি যাই করো না কেন সব সময় আমি তোমার পাশে থাকবো, এটা আমার ওয়াদা। কিছুক্ষণ পরেই বাসায় চলে আসলাম। আন্টি বলল, কোনো সমস্যা হয়নি তো? আরে না, কিসের সমস্যা হবে? আর সমস্যা সমাধানের জন্য তো আমি সাথে ছিলামই, তাই না? জানি তো, তুই থাকতে কোনো সমস্যা হবে না। যা ফ্রেশ হয়ে আয়, আমি সবাইকে খেতে দিচ্ছি। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম। খাওয়ার পর আমাদের বাসায় চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। বাসায় এসে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেলাম। 3 দিন পর আজকে রিহির জন্মদিন। পুরো বাড়ি সাজানো হচ্ছে, সবকিছুর দায়িত্ব পড়েছে আমার উপর। রিহি ওর কাজিনদের নিয়ে ব্যস্ত। ছাদে কাজ করতেছি, হঠাৎ রিহির কাজিন আসলো, যাকে গতকাল ওই ছেলেটা বিরক্ত করছিল। কি করছেন? ফুটবল খেলছি। আপনি? আপনি এরকম কেন? কিরকম? আমি আপুর সাথে তো কত ভালোভাবে কথা বলেন, আর আমার সাথে এমন করেন কেন? আমি এরকমই। আপনার আপুকে অনেক ভালোবাসি, তাই শুধু তার সাথেই ঠিকভাবে কথা বলি, আর বাকিদের সাথে এরকম। আর দেখতেই তো পাচ্ছেন যে কাজ করছি, তারপর জিজ্ঞেস কেন করেন যে কি করছি? উফ, আচ্ছা আপনার নামটা যেন কি? রবি আল ইসলাম। আপনার? আবিদা সুলতানা দিশা। দিশা পাটানি। ব্যাস, আপনি সত্যি একটা ফাজিল। দিশা চৌধুরী। ভালো। তা হঠাৎ আমার সাথে কথা বলতে আসলেন কেন? কেন? আপনি কি সেলিব্রিটি যে আপনার সাথে কথা বলা যাবে না? সেলিব্রিটি না হলেও পরিচিত তো কেউ না আপনার। আর আগে তো কখনো কথা বলেননি, তাই বললাম। আচ্ছা ঝগড়া পাতেন তো? আচ্ছা দিলাম, বলেন এখন। ধন্যবাদ আপনাকে। কেন? শপিং এর ঘটনার জন্য। ওরে আল্লাহ, কেউ আমারে বিষ দাও, খাইয়া হাসপাতালে চইলা যাই। 3 দিন পর ধন্যবাদ? কপাল আমার। ওই থামুন তো আপনি। তখন মন চাইনি তাই দেয়নি, এখন মন চাইলো তাই দিলাম। ক আপনার মন হইল ব্র্যান্ডের, অনেক দামি। আচ্ছা যাই এখন। আচ্ছা, রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো। রিহির ফ্রেন্ডরাও চলে এসেছে, সাকিবও এসেছে। ওরে দেখলেই তো আমার মারতে ইচ্ছা করে। রাতে জন্মদিনের অনুষ্ঠান শুরু হলো। রিহির ফ্রেন্ডরাও চলে এসেছে, সাকিবও এসেছে। ওরে দেখলেই তো আমার মারতে ইচ্ছা করে। খুবই ইচ্ছা করতেছে এখন রিহির পাশে থাকতে, ওকে কেক খাইয়ে দিতে। কিন্তু চাইলে তো আর সব ইচ্ছা পূরণ হবে না। আমি চাই না এই সময়ে রিহির মনটা খারাপ হয়ে যাক। আজকের দিনে অন্তত ওর মন খারাপের কারণ হতে চাই না। রিহি কেক কাটছে, আর আমি দূরে দাঁড়িয়ে দেখছি। কেক কেটে এক এক করে সবাইকে খাইয়ে দিল। ভাবছি সারপ্রাইজটা রিহিকে কখন দিব, সুযোগই তো পাচ্ছি না। কিছুক্ষণ পর দেখলাম রিহি, ওর ফ্রেন্ড আর কাজিনরা সবাই ছাদে গেল। আমিও ওদের পিছু পিছু গেলাম। দূরে দাঁড়িয়ে থাকলাম, ওরা সবাই আড্ডা দিচ্ছে। রিহিকে আজকে অনেক সুন্দর লাগছে। হঠাৎ সাকিব রিহিকে বলল, রিহি, তোকে কিছু কথা বলতে চাই। জানি না এটা বলা ঠিক হবে কিনা। তুই কি মনে করিস সেই ভয়ে এতদিন বলা হয় না, কিন্তু আমি আর না বলে থাকতেও পারছি না। জানি না তুই রিয়েক্ট কি করবি। এটা বলার পর হয়তো আমায় খারাপও ভাবতে পারিস। আচ্ছা বল, কি বলবি? অনেক ভালোবাসি তোকে, অনেক আগে থেকে, বাট বলার সাহসও হয়ে ওঠেনি কখনো। কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল আমি হয়তো তোকে হারিয়ে ফেলবো সেই ভয়ে। এটার জন্য হয়তো আমার সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারিস, কিন্তু এটাই সত্যি যে আমি তোকে অনেক ভালোবাসি। রিহির সামনে হাঁটু গেড়ে মাথা নিচু করে হাতে একটা গোলাপ নিয়ে রিহিকে বললাম, আই লাভ ইউ। এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমি কখনোই ভাবতে পারি নাই যে সাকিব রিহিকে প্রপোজ করবে। রিহিও কিছু বলছে না। মনে হলো যেন হৃৎপিণ্ড আলাদা হয়ে গেছে, বরফের মতো হয়ে গেছি। সাকিব কি যেন একটা কবিতা বলল। রিহি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, তারপর গোলাপটা হাতে নিয়ে সাকিবকে জড়িয়ে ধরলো আর বলল, আই লাভ ইউ টু। সবাই হাতে তালি দিচ্ছে আর অভিনন্দন জানাচ্ছে ওদের। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। মনে হচ্ছে আমার কাছ থেকে কি যেন একটা দূরে চলে যাচ্ছে, সেটা আর কখনো আমার থাকবে না। রিহিকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। চোখের পানি বাদ মানছে না। আরে ছেলেরা তো কাঁদে না, তাহলে আমি কাঁদছি কেন? চোখের পানি মুছে ফেললাম, কিন্তু আমি চাইলেই তো আর এখন চোখের পানি মুছে শেষ করতে পারবো না। সিগারেট খাচ্ছি আর রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর ভাবছি রিহি তো আমাকে কোনোদিন ভালোবাসিনি, তাহলে কেন এখন এত কষ্ট পাচ্ছি? নিজের জীবনের থেকে ওকে বেশি ভালোবাসি। হয়তো ওকে আর কখনো পাবো না, কিন্তু আমি ওকে সব সময় ভালোবেসে যাব। সব সময় একদম ছায়া হয়ে ওর পাশে থাকবো।
একটার পর একটা সিগারেট শেষ করছি আর হাঁটছি একটা গন্তব্যহীন নৌকার মতো। 3 দিন পর, এই 3 দিনে বাসা থেকে বের হইনি। সারাদিন রুমে আর ছাদে ছিলাম। প্রতিটা রাত কেটেছে নির্ঘুম। বন্ধুরা অনেকবার এসেছিল দেখতে। জীবনে হয়তো এই প্রথমবার রিহির থেকে এতদিন দূরে ছিলাম। যেদিন থেকে বুঝেছি যে আমি ওকে ভালোবাসি, সেদিন থেকেই ওকে বিরক্ত করা শুরু। কখনো ওর থেকে দূরে থাকিনি। রাতে আন্টি বলল দেখা করতে। রাতে আন্টির সাথে দেখা করলাম। আন্টি বলল, কি হয়েছে তোর? এতদিন আমাদের বাসায় আসিসনি কেন? এমনি ভালো লাগছিল না, তাই আসা হয়নি। আমার কাছে লুকিয়ে লাভ নেই, আমি সবকিছুই জানি। মাফ করে দিস আমি, আমি কিছুই করতে পারলাম না তোর জন্য। আরে কি বলছো এসব? বাদ দাও এসব। আমার কপালটাই হয়তো খারাপ। রিহি আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই ওকে ভালোবাসবো। হয়তো কষ্ট হবে, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। থাক এখন এসব কথা বাদ দাও। তুমি প্লিজ রিহিকে কিছু বলো না। সাকিবই হয়তো ওর জন্য ঠিক। ভালো লাগছে না, যাচ্ছি আমি। যাচ্ছি মানে? রাতে খেয়ে তারপর যাবি? ছাদে একা একা দাঁড়িয়ে আছি। এইখানেই আমার ভালোবাসার মানুষকে হারিয়েছিলাম। এখানেই রিহি অন্য কারো হয়ে গেল। হঠাৎ পিছন থেকে কেউ বলল। পিছনে তাকিয়ে দেখলাম তিশা। কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? সত্যি তুমি অনেক খারাপ। নিজে কষ্টগুলো খুব সহজে লুকিয়ে রাখতে পারো, কাউকে বুঝতে দিতে চাও না যে তুমি কতটা কষ্টে আছো। যখন সাকিব রিহিকে প্রপোজ করছিল, আমি বারবার তোমার দিকে তাকিয়েছিলাম আর এটা ভাবছিলাম যে তুমি কিছু বলবে, কিন্তু না, তুমি চুপ ছিলে, কিছুই বলনি সেদিন। আর সেদিন কাপুরুষের মতোই চলে গেলে। কেন সেদিন বলতে পারলে না রিহি তুমি কই আমার? কারণ আমি চাইনি রিহির জন্মদিনের দিন ওকে কষ্ট দিতে। এমনিতে তো ওকে সবসময় বিরক্ত করি। ওই দিনটায় চেয়েছিলাম ওকে খুশি দেখতে, তাই ওর সামনেও যাইনি। এছাড়া আর কিছুই করার ছিল না। আমি চাই না আমার কারণে রিহি কষ্ট পাক। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছি না। হঠাৎ নীরবতা ভেঙে দিশা বলল, আগের মতোই ভালোবাসবো রিহিকে, ছায়ার মতো ওর পাশে থাকবো। ওকে ভুলে যাওয়ার আগে নিজেকে ভুলে যাব। আমি কষ্ট পাচ্ছি না তো। রিহি ভালো থাকলে আমি ভালো থাকবো। ভালো লাগছে না আর এখানে। খেয়ে বাসায় যাব। নিচে এসে খেতে বসলাম। তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। 2 দিন পর রাতে বাসার ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎ ছোট বোন আসলো। তুমি সিগারেট খাচ্ছ কেন ভাইয়া? ভালো লাগছে না, তাই খাচ্ছি। সিগারেট খেলে কি ভালো লাগবে? জানি না। কেন এমন করছো তুমি বলো তো? এভাবে চলতে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। তাহলে তো ভালোই হবে। চুপ করো তো। যে তোমাকে ভালোই বাসে না, তার জন্য কেন এত কষ্ট পাচ্ছ? রিহি আপুর কাছে তো তোমার কোনো গুরুত্বই নেই, তাহলে কেন তার জন্য এত কষ্ট হচ্ছে? জানি না, আমার ভালো লাগছে না। গেলাম আমি। রাতে খাওয়ার সময় বাবা অনেক কিছু বলল, আর কাল থেকে কলেজে যেতে বলল। বিছানায় এসে শুয়ে পড়লাম আর ভাবতেছি কি করব। বন্ধুরাও সবাই কল দিয়ে কলেজে যেতে বলতেছে। কতদিন আর বাসায় বন্দি হয়ে থাকবো? কলেজে গেলে হয়তো ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। আমাকে দেখে বন্ধুরা সবাই বলতে লাগলো, তুই কি মানুষ না অন্য কিছু? এভাবে বাসায় বন্দি হয়ে থেকে কি লাভ হয়েছে? তুই যার জন্য কষ্ট পাচ্ছিস সে অন্য কাউকে নিয়ে আনন্দ পাচ্ছে। আগে তো আমাদের কথা শুনলি না, এখন তো বুঝতে পারছিস সবকিছু। এই তোরা থামতো, এমনি ওর মনের অবস্থা ভালো না, আর তোরা এসব কি শুরু করছিস? চাইলে তো আর সবকিছু ভোলা যায় না। আর ওকে তো ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি, এখনো ওকে আগের মতোই ভালোবাসবো। আমি বলেছি না তোদের, ওর কোনো পরিবর্তন হবে না। বুঝি না রিহি ওকে কি জাদু করলো। ওকে আজকেই কোন হুজুরের কাছে নিয়ে যাব। তাই কর। ভাই তুই হাসিস না, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। তার ট্রিট কবে দিবি তোরা সেটা বল। কিসে ট্রিট? তোদের তো লেশন হয়ে গেল, এবার আমার জন্য একটা মেয়ে খুঁজে দেয়। খুঁজে দিলেও লাভ হবে না। কেন লাভ হবে না? তোর সাথে তো আর কোনো মেয়ে রিলেশন করবে না। পুরো মেয়ে না করলে তুই তো আছিস, তুই করবি রিলেশন? তোর সাথে করবো আমি রিলেশন? কখনো সম্ভব না। আমিও তোর মতো কেতলির সাথে রিলেশন করবো না। সবসময় একটা আগে ভাব নিয়ে থাকো। তোরে তো আজকে মেরেই ফেলবো। তোর সাহস হয় কি করে আমাকে পেতনি বলার? ওরে আল্লাহ, ব্যথা পাচ্ছি, ছাড় প্লিজ। আগে বল আমি পেতনি না। ভাই তোরা কি এবার থামবি? সাকিব এখনো আসছে না কেন? কখন বললো যে আসতেছে, রাস্তায় আছে।
কি প্রেম রে বাবা, এক মুহূর্ত সাকিবের ছাড়া থাকা যায় না বুঝি। ওর সাথে আসলি না কেন? তাহলে তো আর এখন এত কষ্ট পেতে হতো না। আসতে তো চাইছিলামই, কিন্তু ওর বাবার সাথে যাবে, এক জায়গায় তো ওর আসা হয়নি। এই ছেলেটাও তো মোবাইলটা অফ, আজকে আসুকো। কিছুক্ষণ পর আসলো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। একটু না, অনেক দেরি হয়েছে আপনার। এই কান ধরছি, আর কখনো এমনটা হবে না। মনে থাকে যেন। ভাই, আমাদের মতো সিঙ্গেলদের সামনে তোরা এভাবে কেন দেখাস? কষ্টে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। আসলে তো হবে না, দিতে হবে আজকে। আচ্ছা চল, এখন ঘোরাঘুরি কর, দুপুরে খাবো সবাই একসাথে। ভালো আইডিয়া, চল যাই। অনেকদিন তো বাসায় ছিলি, চল এখন ঘুরতে যাই, তারপর দুপুরে বাইরে লাঞ্চ করব, ভালো লাগবে তোর। আমার ভালো লাগছে না। ইচ্ছে থাকা না সত্ত্বেও ওরা জোর করে নিয়ে গেল। 30 গোডাউন নদীর পাড়ে আসলাম ঘুরতে। হঠাৎ কিছু একটা দেখে তো অবাক হয়ে গেলাম। রিহিকে এখানে দেখবো ভাবতে পারিনি। ওরে দেখলে তো নিজেকে সামলাতে পারবো না। যে জিনিসটাই সবচেয়ে বেশি দুর্বল সেটাই সামনে চলে আসে। রিহি, সাকিব আর ওদের ফ্রেন্ডরাও আছে। কিছু ছেলে রিহি আর ওর বান্ধবীদের সাথে বাজে ব্যবহার করছে, সেটা নিয়ে ওদের সাথে কথাবার্তা হচ্ছে। দুপুরবেলা 30 নম্বর গোডাউনে খারাপ ছেলেদের আড্ডা থাকে। সব ধরনের নেশা এখানে বসে করা হয়, আর সেই সাথে মেয়েদের বিরক্ত করা তো আছেই। দুপুরে সাধারণত কেউ আসে না এখানে। খুন খারাপি এদের জন্য কোনো ব্যাপারই না। সাকিবদের সাথে ওদের গ্যাঞ্জাম বেঁধে গেল। দোস্ত, এখান থেকে চল তো। আরে দাদা, দেখ কি হচ্ছে। তো কি হয়েছে? সাকিবরাও তো অনেক শক্তিশালী, ওরা মিটিয়ে নিতে পারবে। আরে থাকি না, রিহির যদি কোনো সমস্যা হয়। রিহির কোনো সমস্যা হলে সেটা দেখার জন্য সাকিব আছে, তুই কোন বাল? না, রিহিকে এই অবস্থায় রেখে যাওয়া ঠিক হবে না। ও আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই ওকে ভালোবাসি, আর এরকম একটা পরিস্থিতিতে আমার এখান থেকে যাওয়া ঠিক হবে না। প্লিজ তোরা আমাকে জোর করিস না। তোদের যাওয়ার হলে তোরা যা, আমি থাকবো। কেউ আর কোনো কথা বললো না, চুপচাপ দাঁড়িয়ে রইলো। কি হয় সেটা দেখতে লাগলাম। মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না, তাই না? চুপচাপ সরি বল। এই কিসের শরীরে? এখন পর্যন্ত তো কিছুই করলাম না, আর মেয়েগুলোকে রেখে এখান থেকে চলে যা। কিছুক্ষণ পরে এসে নিয়ে যাস। দিলাম এক থাপ্পড়, অনেক শুনেছি ওদের কথা, মাথাটাই গরম হয়ে গেল। এই তুই তাড়াতাড়ি ছুরিগুলো নিয়ে আয় তো। সব ছেলেগুলো ছুরি এনে ওদের গলায় ধরলো। কিরে, এখন দেখা তোদের হিরোগুড়ি, এখন তোদের সামনেই এই মেয়েগুলোকে কি অবস্থা করি দেখ। একটা ছেলে রিহিকে বলল, এই মালটার ফিগারটা জোর রে, এটার ব্যবস্থা সবার আগে কর। এটা বলার সাথে সাথেই রিহি থাপ্পড় মারলো। আমি একটা লাঠি নিয়ে দৌড়ে যেতে লাগলাম। ছেলেটা রিহির শরীরে হাত দিতে যাবে, আমি দৌড়ে ওর মাথায় জোরে মারলাম। আমার বন্ধুরাও আসলো, ওদের সাথে মারামারি লেগে গেল। ওই মেয়েটার জন্য ও মেরেছে, এই মেয়েটাকেই জীবিত রাখবি না, সবাইকে মেরে ফেলবি। রিহিকে ছুরি মারতে যাবে, আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমার হাতে লাগলো, অনেক কেটে গেছে। ওদের হাতে ছুরি আর আমাদের লাঠি, তবে ওদের চেয়ে আমরা সংখ্যায় অনেক বেশি, তাই কোনো রকমে পেরে উঠলাম। আমরা ওদের মাথায় আঘাত করলাম, যার ফলে সহজেই ওরা দুর্বল হয়ে পড়েছে। তবে আমি আর আমার বন্ধুরা আহত হয়েছি। এর ভিতরে রিহি পুলিশকে কল দিল, তারা এসে ছেলেগুলোকে ধরে নিয়ে গেল আর আমাদেরকে হাসপাতালে নিয়ে আসলো। অনেক রক্ত বের হলো আমাদের। 3 দিন পর আজকে হাসপাতাল থেকে বাসায় চলে আসবো আমি আর আমার বন্ধুরা। সাকিব রাবিদের তেমন কিছু হয়নি, আমাদের শরীরে ব্যান্ডেজ করা। যে যার বাসায় চলে আসলাম। রাতে বিছানায় শুয়ে আছি, এখনো পুরোপুরি সুস্থ নই। হঠাৎ কাউকে দেখে চমকে গেলাম। প্রথমবার এমন কিছু হলো। রিহি আমার রুমে, আমি ভাবতে পারিনি যে রিহি আসবে। এখন কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো, আর কিছুদিন রেস্ট নিলেই একদম ঠিক হয়ে যাব। আচ্ছা, বিশ্রাম করতে যাই আমি। দেখ, আসার সাথে সাথে যেতে হবে? আর কিছুক্ষণ থাকলে কি হতো? তবে অনেক খুশি হয়েছি যে রিহি আসছে। অপ্রত্যাশিত ছিল এটা। রিহি, বাবা মা আর রিহিয়ার সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। রিহি সাধারণত আমাদের বাসায় আসে না, আর আসলেও আমার রুমে তো একদমই নয়। আজকের আগে মনে হয় না রিহি আমার রুমে কখনো এসেছে। 5 দিন পর এখন মোটামুটি সুস্থ। বাসায় থাকতে আর ভালো লাগছিল না, তাই আজকে কলেজে আসলাম। ওরাও সবাই আসলো। কলেজ ক্যাম্পাসে সবাই আড্ডা দিচ্ছি। সরি রে, আমার জন্য তোদের এই অবস্থা হলো। ভাই, তোর এখন অনেক মারতে ইচ্ছা করতেছে। মার তাইলে, ইচ্ছা অপূর্ণ রাখতে নাই। ওই শালা, সরি কিসের আবার? আমাদের মধ্যে সরি ধন্যবাদ না কখনো ছিল না, আর না ভবিষ্যতেও থাকবে। তারপর বল, তোকে এত খুশি খুশি লাগছে কেন?
কি হয়েছে বলতো? যতদিন অসুস্থ ছিলাম রিহি প্রতিদিন দেখতে আসছে, অবশ্য 5 মিনিটের বেশি থাকেনি। চুপ শালা, এতে এত খুশি? প্রেম তো আর করছে না, ও এখন আরেকজনের গার্লফ্রেন্ড, তাই তোকে দেখতে আসলেই বাকি আর না আসলেই বাকি। তবে ও একদিন ঠিকই বুঝতে পারবে যে ও ভুল ছিল, তোর মতো কেউ ওকে ভালোবাসতে পারবে না। আফসোস, ও সেটা যোগ্য না। আমি চাই না ও এটা কখনো বুঝুক, আমি চাই ও সাকিবের সাথেই খুশি থাকুক। ওই দিন রবিরা না থাকলে যে কি হতো তা আল্লাহই জানে। ভয়ঙ্কর কিছু থেকে ওরা ওদের জীবন ঝুঁকিতে ফেলে আমাদেরকে বাঁচিয়েছে। ঠিকই বলেছিস, ওরা আহত হয়েছে, তারপর আমাদেরকে বাঁচিয়েছে। আমরা শুধু শুধু ওদের সাথে এতদিন ঝগড়া করে এসেছি। আমার মনে হয় ওদের সাথে বন্ধুত্ব করা উচিত। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। চল ওদেরকে সরি বলে বন্ধুত্ব করে আসি। আমার কেন যেন মনে হচ্ছে এসবের পিছনে রবি দেয়, ওর সাজানো কোনো নাটক, যাতে করে ওরা সবাই অভিনয় করে গেছে। তা না হলে ওরা নিজেদের জীবনে ঝুঁকি ফেলে এমনটা করবে কেন? আর ওরা তো শুধু আহতই হয়েছে, তাও কেউ বাজেভাবে হয়নি। আর দুপুরে ওরা এখানে কি করছিল, তাও বা আমাদের পিছনে? তাই তোদের এত ইমোশন হওয়ার কোনো কারণ নেই। আমি নিশ্চিত রবি এটা ইচ্ছে করে করেছে, যাতে রিহি কাছাকাছি আসতে পারে, আর সামনে হয়তো আরো ভয়ঙ্কর পরিকল্পনা করবে। আমাকে আর রিহিকে আলাদা করতে যা করতে হয় ও সব করবে। বলছিস উল্টাপাল্টা। তখন আমাদের মনের অবস্থা কি হয়েছিল তা আমরা জানি। আমাদের সম্মান চলে যেত। রবি এসে আমাদের সবাইকে বাঁচিয়েছে, তা ওর জীবন ঝুঁকিতে ফেলে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটা নাটক ছিল। ঠিক বলেছিস, তুই যতই বলিস না কেন সত্যিটা বদলাতে পারবি না। সত্যি তো এটাই, রবি না থাকলে আমরা কেউই থাকতাম না। আরে চুপ করে আছিস, তোর জীবন কিন্তু ওর রবি বাঁচিয়েছি। ও যদি তখন তোর সামনে না এসে দাঁড়াতো তাহলে কি হতো একবার ভেবে দেখেছি? আমাদের সবার কথা বাদ দে, রিহি বল, তোর কি মনে হয় এটা রবির নাটক ছিল? হয়তো ছিল না, অনেক ভয় পেয়ে গেছিলাম, তখন জানি না কি হতো। বাঁচার কোনো উপায় ছিল না। হঠাৎ রবি আসলো, আশার আলো খুঁজে পেলাম। জীবনে প্রথমবার ওকে বিরক্তিকর মনে হয়নি। সবসময় চাইতাম ও আমার সামনে না আসুক, কিন্তু ওই দিন ও সামনে এসেছিল বলেই প্রাণ ফিরে পেলাম। হয়তো ওর জীবন চলে যেতে পারতো, জানি না ও এমনটা কেন করলো। তবে প্রথমবার ওকে আমার বিরক্ত মনে হচ্ছে না। রবির কাছে সরি বলা উচিত আপনার। ঠিক বলেছিস, চল রবিকে গিয়ে সরি বলে আসি। কলেজে ভালো লাগছিল না, তাই বাসায় চলে আসলাম। ওরাও বাসায় চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম। কোথায় গেল ওরা? ক্যাম্পাসে তো দেখছি না ওদের কাউকে। হয়তো বাসায় চলে গেছে ওর। এক কাজ করি, বিকেলে রবির বাসায় আসবো না সবাই, তারপর ওকে নিয়ে নদীর পাড়ে আসবো, আর ওর সব বন্ধুদেরও আসতে বলবো। সরি বলে বন্ধুত্ব করে নেব, কেমন হবে বলো? ভালো আইডিয়া, সেটাই করব। তোরা সবাই ওর নাটকে অন্ধ হয়ে গেছিস, তাই তো তোরা ওকে আর ওর উদ্দেশ্যকে বুঝতে পারছিস না। তোরা গিয়ে সরি বল, আমি যাব না। তোর যেতে হবে না, যেদিন মন থেকে রবিকে বুঝতে পারবি ওই দিনই সরি বলিস। তার আগে তোকে আমি কিছুই বলবো না, আর জোর করবো না। বিকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম, কিন্তু কেন জানি ভালো লাগছিল না। নদীর পাড়ে আসলাম, একা একা হাঁটছি। আমার মন খারাপ থাকলে একা একা নদীর পাড়ে হাঁটি। আজকে রিহির কথা অনেক মনে পড়তেছে। আগে তো চাইলেই ওকে বিরক্ত করতে পারতাম, ওকে দেখতে পারতাম, ওর কাছে গিয়ে কথা বলতে পারতাম, কিন্তু এখন আর তাও সম্ভব নয়। চাইলে আর ওকে বিরক্ত করতে পারবো না। দুনিয়াটা বড়ই অদ্ভুত। যে জিনিসটা আমরা সব থেকে বেশি চাই সেটাই আমাদের থেকে দূরে চলে যায়। বাসায় চলে আসলাম। মাকে বললাম কিছুদিন মামার বাসায় থেকে ঘুরে আসতে চাই। হঠাৎ করে যেতে চাইলাম, তাই তারা একটু অবাক হলো। তাদেরকে বললাম ভালো লাগছে না, আর অনেকদিন যাওয়া হয়নি, তাই যেতে চাই। বিকেলেই বেরিয়ে পড়লাম। বাবা প্রাইভেট কার নিয়ে যেতে বলল, কিন্তু আমি বললাম লাইনের গাড়িতে যেতে চাই। তারাও জোর করলো। গাড়িতে উঠে বসলাম। কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। গান শুনতে লাগলাম। গাড়িতে উঠে গান শোনা আমার অভ্যাস। গান শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে যাই নিজেও জানি না। বিকেলে ছাদে বসে আছি, হঠাৎ মোবাইলে কল আসলো। মিম কল দিল, রিসিভ করার পর বলল, কোথায় তুই? এই তো ছাদে বসে আছি। আচ্ছা, আমরা আসতেছি। আচ্ছা আয়। রাব্বি, আয়ান ওরা আসবে না? না, ওদের জানি কি কাজ আছে বললো, তাই আসবে না। আমরা আসতেছি। নিচে গিয়ে রেডি হলাম। কিছুক্ষণ পর ওরা চলে আয়। সবাই রবির বাসায় যেতে লাগলাম। কলিং বেল বাজানোর পর কিয়া এসে দরজা খুলে দিল। এই তো ভালো, তুমি কেমন আছো? ভালো। ফ্রেন্ড আমার। আঙ্কেল আন্টির সাথে কথা বললাম কিছুক্ষণ, তারপরে তাদের জিজ্ঞেস করলাম রবি কোথায় আন্টি? ও ও চলে গেল একটু আগে।
এটা শুনে সবাই অবাক হয়ে গেছি। তাহলে কি রবি এখান থেকে চলে গেছে? ধন্যবাদটা পর্যন্ত দিতে পারলাম না। বললো যে ওর ভালো লাগছে না, তাই ওর মামার বাসায় গেছে। জানি না কবে আসবে, ও কখন কি করে তাও ভালো জানে। রাত 10টায় বাস এসে পৌঁছালো। গাড়ি থেকে নেমে একটা অটো নিয়ে মামার বাসায় গেলাম। মামা মামি আমাকে দেখে অনেক খুশি হলো। আমি সাধারণত এখানে আসি না, ভালো লাগছিল না তাই আসলাম। মামি আমার রুম দেখিয়ে দিল, ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। রুমে ঢুকে লাইট অন করে দেখলাম কেউ ভূতের মতো সেজে বসে আছে। হঠাৎ এরকমটা দেখে ভয় পেলাম। আমার ভয় পাওয়া দেখে কেউ এসে উঠল। বুঝতে আর বাকি রইল না যে এসবের পিছনে কে রয়েছে। এই মেয়েটার জন্যই আমি এখানে আসি না, সব সময় আমার পিছু পড়ে থাকে। ওর এসব কর্মকাণ্ড আমার অনেক বিরক্ত লাগে। কিছু বললেও শুনে না। আমি তো ওরে সবসময় বলি তোর বিয়ে দিয়ে দিব খুব তাড়াতাড়ি। হিয়া আর ঐশী একই বয়সী। পরিবারের সবাই ওকে আর হিয়াকে অনেক ভালোবাসে। পরিবারের ভিতরে ওরা দুজনই সবচেয়ে ছোট, তাই তো সবাই ওদের অনেক ভালোবাসে। আর তাই তো ওরা ফাইজলামে বেশি করে। আমায় জড়িয়ে ধরে বলল, ভালো ছিলাম কিন্তু এখন আর নাই। আর ভুলে গেলে কি আর আসতাম এখানে? তুই কি ফাইজলামিটা একটু কমাবি না? জানিস কতটা ভয় পেয়ে গেছিলাম আমি। চুপ ফাজিল, এত ফাইজলামি তুই কই থেকে শিখিস? আর কিছুদিন পর তো বিয়ে হবে, এখন অন্তত একটু ভদ্র হ। হবে না আমার বিয়ে। কেন হবে না? আমি করবি না, তাই বিয়ে হলে তো আর এসব দুষ্টুমি করতে পারবো না। হা হা হা, দেখা যাবে। এখন যা, আমি ফ্রেশ হব। আচ্ছা তাড়াতাড়ি এসো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর খাবার টেবিলে আসলাম। খাওয়ার পর সবাই বসে আছি। তখন মামা জিজ্ঞেস করলো, আপা, দুলে ভাই, ইয়া সবাই কেমন আছে? সবাই ভালো, শুধু আমি ছাড়া। তোর আবার কি হলো? সবই তো জানো, তাহলে আবার জিজ্ঞেস করছো কেন? এখন এসব বাদ দে তো, অন্য কথা বল। অনেকক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসলাম। আসলে আমার পরিবারের সবাই জানে রিহির কথা। পরিবারের সবার সাথে অনেক ভালো সম্পর্ক। 5-6 মাস পর পরই সবাই একসাথে হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে ছাদে গেলাম। হঠাৎ ঐশী বলল, কি করবে ভাই? কি আর করব, কিছুক্ষণ পর বাইরে বের হব। কলেজে চলো, ভালো লাগবে। আর আমার বান্ধবীরা দেখেও অনেক খুশি হবে। তোর বান্ধবীরা আমি চিনে কিভাবে? আমি বলেছি তোমার ব্যাপারে অনেক কিছু বলেছি, তাই তো এখন ওরা তোমায় দেখার জন্য পাগল হয়ে গেছে। আর রিহি আপুর কথাও বলেছি। থাক, যাওয়ার দরকার নেই। তো চলো তুমি। ঐশী জোর করে ওর কলেজে নিয়ে আসলো, ওর ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। ঐশীর বান্ধবীরা আমায় বলল, এতদিন আপনার কথা শুধু ঐশীর মুখে শুনেই এসেছি, আজ দেখেও নিলাম। কি আর করার, আমাদের তো দেখতে যেতে হবে। কোথায় ভেবেছিলাম যে সিঙ্গেল হবে, তা না, কে তো দেবদাস হয়ে বসে আছি। দেবদাস টাকাই ভালো। ওই মেয়েটাকে কাছে ফেলে ইজি করতাম। কি করতা? জিজ্ঞেস করতাম কেন আপনার ভালোবাসা বলতো। মেয়েটা ভাগ্যবান যে আপনি কাকে এত ভালোবাসে। গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, তুমি ক্যাম্পাসে থাকো, আমরা ক্লাসটা পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে। ঐশী ক্লাস করতে চলে গেল আর আমি ক্যাম্পাসে হাঁটছি একা একা, সবকিছু ঘুরে দেখছি। অনেকক্ষণ হয়ে গেল। হঠাৎ একটা ছেলে এসে বলল, ওই ঐশীর সাথে তোর এত কথা কিসের? কে হয় ও তোর? আমি কিছু বলছি না, বুঝতে পারছি যে কি হচ্ছে। রিহির কথা মনে পড়ে গেল। কোনো অপরিচিত ছেলে ওর সাথে কথা বললে আমিও এমনটা করতাম। কি হলো, কিছু বলছিস না কেন? দোষ, এভাবে কাজ হবে না, তুভাবে বল। ছেলেটা আমার কলার ধরলো। হঠাৎ ঐশী এসে ছেলেটাকে থাপ্পড় মারলো আর বলল, সুপতামি হয় আমার। এটা শুনে ছেলেটা অবাক হয়ে গেল। আমায় বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দেন। না তুই চলো তো। ঐশী আমায় কিছু বলতে না দিয়েই জোর করে নিয়ে আসলো ওখান থেকে। বাসায় আসতেছি, আমি ড্রাইভ করছি আর ঐশী পাশে বসে রয়েছে। ভালোই তো, খুব তাড়াতাড়ি তাহলে তোর বিয়ে দেওয়া যাবে। এখন তো আমার কথা বুঝবাও না। তা সরি বলেছিস তোরা? না, ও বাসায় ছিল না। থাকবেও না বাসায় এখন। সবাই যদি ওর নাটকের কথা জেনে যায় তাহলে কি হবে? সেই জন্যই তো চলে গেল। তোরা তো দেখছি রবির ফ্যান হয়ে গেছিস। অন্য কেউ এরকমটা করলেও তার ফ্যান হতাম। যেদিন সব জানতে পারবি সেদিন বুঝবি। সেদিনটা কখনো আসবে না, কারণ এটা নাটক ছিল না। তা রিলেশন কতদিন তোদের? ওর কত বড় সাহস তোমার সাথে বাজে ব্যবহার করে। আজকের পর থেকে ওর সাথে কোনো কথা বলবো না। এত রাগ করছিস কেন?
ও তো আর ইচ্ছে করে এসব করে নাই, তোকে অনেক ভালোবাসে, তাই তো তোর সাথে অন্য ছেলেকে সহ্য করতে পারে নাই। আমার প্রতি ওর কোনো বিশ্বাসই নেই। ও এটা কেন ভাবলো না যে আমি অপরিচিত কোনো ছেলের সাথে কেন কথা বলবো আর তোমার সাথে এরকম ব্যবহার করবে ও, তারপরেও আমি ওর সাথে কথা বলবো? কখনো না। থাক, এখন এসব বাদ। বুঝতে পারছি তুই অনেক রেগে আছিস। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়ার পর রুমে আসলাম, বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়লাম। কোনো বলেনি। আর এদিকে রিহান কল দিয়েই যাচ্ছে, আরো রাহুল কল রিসিভই। সরি ঐশী, আমি বুঝতে পারিনি, প্লিজ মাফ করে দিও। আসলে তোমার সাথে অন্য ছেলেকে দেখে আমার মাথা ঠিক ছিল না, ভুল হয়ে গেছে আমার, প্লিজ মাফ করে দাও। আমার প্রতি তো তোর কোনো বিশ্বাসই নেই। তুই এটা কেন ভাবলি না যে আমি অপরিচিত একটা ছেলে হাত কেন ধরবো? যখন ধরেছি তখন আমার রিলেটিভ কে হবে, এটা কেন বুঝলি না? সরি, ভুল হয়ে গেছে। কোনো কথা বলবি না। তুই জানিস না ভাইয়া আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ভালোবাসি আমি তাকে। তুই আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে কোনো কথা নেই তোর সাথে, আর কলও দিবি না। আর কখনো এমন ভুল করবো না, প্লিজ কথা বলে। কল কেটে দিয়েই মোবাইলটা অফ করে রাখলাম। বিকালে ছাদে বসে আছি, হঠাৎ ভাইয়া বল, রাগ কমলে কথা বলতে পারি কি? বলো। ছেলেটাকে ওর নাম রিহান, আমার একই সিনিয়র। রিলেশন কতদিনের? 1 বছর। দেখ, ছেলেটা যা করেছে তোকে ভালোবাসি বলেই করেছে, তাই তো তোর সাথে অন্য কাউকে সহ্য করতে পারে নাই। তুমি অপরিচিত একটা ছেলের সাথে কেন কথা বলবো? আরে তখন কি আর এত কিছু মাথায় থাকে? আমিও রিহির সাথে এরকম করতাম। ছেলেটাকে কল দে, বিকেলে দেখা করতে বল, আমার সাথে ভালোভাবে পরিচয় করিয়ে দিবি না? কি হলো? ওই কল দিতে বলছি না? ঐশী কল দিয়ে ছেলেটার সাথে কথা বলল, আর বিকালে একটা পার্কে দেখা করতে বলল। বিকালে ছেলেটার সাথে দেখা করতে গেলাম, আমাদের আগেই ছেলেটা এসে বসে আছে। আমাকে দেখে সরি বলল। সাকিবের সাথে নদীর পাড়ে এসে দুজনে হাত ধরে হাঁটছে। আচ্ছা, আগে তো তুমি মাঝে মাঝেই কবিতা পাঠাতে আমাকে, কিন্তু রিলেশনের পর আর পাঠাওনি কেন? না মানে, আগে তো তোমার মন জয় করার জন্য পাঠাতাম। তাই বলে এখন পাঠাবে না? এত কিছু বুঝি না আমি, আবার কবিতা পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, পাঠাবো। আচ্ছা, তোমাকে ইদানিং চিন্তিত দেখাচ্ছে কেন? তোমাকে নিয়ে ভয়ে আছি, কেন? যদি তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাও। কি বলো এসব? তোমায় ছেড়ে যাবো কেন? জানি না, কিন্তু ইদানিং তোমরা রবিকে নিয়ে একটু বেশিই ভাবছো, তাই একটু ভয় হচ্ছে। দেখ, উল্টা পাল্টা বলা বাদ দাও তো। রাতে বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম সবাই। 3 দিন পর আজকে বিকালে এখান থেকে চলে যাব। আমি চলে আসবো বলে ঐশী মন খারাপ অনেক। অনেক ভালো একটা সময় কাটালাম এতদিন। বাসে এসে বসলাম, 10টার সময় বাসায় এসে পৌঁছালাম। সকালে কলেজে গেলাম, আমাকে দেখে ওরা বলল, অবশেষে আসলি? না আসলেই ভালো হতো। কেন? এসেই তো আবার রিহির কথা শুরু করে দিবি। তা কি খবর সবার, সেটা বল। ভালোই হলো তুই এসে গেছিস, এখন আরো ভালো হবে। রবিকে দেখলাম কলেজে। তোরা যা, রিহির যাওয়ার দরকার নেই। আরে রিহিকে দেখলেই তো রবি উল্টাপাল্টা বলা শুরু করবে, আর রিহি ওর সাথে কথা বলতে গেলে ও অন্য কিছু ভাবতে পারে। আমার মনে হয় না রবি সেরকম কিছু করবে। আর তোদের রিলেশনের পর থেকে কিন্তু রবি রিহির সাথে কথা বলতেও আসেনি। ও এখানে ছিল না, তাই বলেনি। এখন তো এসেছে, তাই বলতেও পারে। আজব তো, তুমি এমন করছো কেন? আমাকে কি মনে হয় তোমার? আর সব সময় রবিকে নিয়ে এত পড়ে থাকো কেন? ভুলে যেও না, রবির জন্যই আমরা এখানে। তুমি সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করো। সবাই আড্ডা দিচ্ছি, হঠাৎ কেউ বলল, কেমন আছো? পিছনে তাকিয়ে দেখলাম রিহির ফ্রেন্ড মিম এটা বলেছে, আর ওর সাথে রিহি আর বাকি ফ্রেন্ডরাও আছে। বুঝতে পারছি না কি হচ্ছে, এই প্রথমবার এমন ঘটনা ঘটছে। কিছু বলছি না, শুধু অবাক হয়ে তাকিয়ে আছি। আমার ফ্রেন্ডদেরও আমার মতোই অবস্থা। বুঝতে পারছি তোমরা কি ভাবতেছো, কিন্তু এটাই সত্যি, আমরা তোমাদের সাথে ঝগড়া করার জন্য এখানে আসিনি। সবকিছু ভুলে গিয়ে বন্ধুত্ব করতে চাই। অবাকের পর অবাক হচ্ছি, আমাদের সাথে ওরা বন্ধুত্ব করবে এটা কোনো দিনও কল্পনাও করিনি। যারা সবসময় আমাদের সুযোগ পেলে অপমান করে এসেছে, আজ তারা এসেছে বন্ধুত্ব করতে। খুবই অদ্ভুত ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সাকিব রাব্বি তোমাদের পাঠিয়েছে, তাই না? তোমাদের এরকম ভাবাটা দোষের কিচ্ছু, কিন্তু সত্যি তো এটাই, আমাদের কেউ পাপিস। আমরা আমাদের ভুল বুঝতে পেরে এসেছিস, ভালো করেছিস, কিন্তু আমরা তো বন্ধুত্ব করব না। আমরা তো তোমাদের সহ্যই করতে পারি না, আর বন্ধুত্ব তো পরের কথা। যদি সহ্যই করতে না পারতে তাহলে ওই দিন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে আমাদের কেন বাঁচিয়েছিলে? অনেক ঝগড়া করেছে তোমাদের সাথে, কিন্তু এখন বন্ধুত্ব করতে চাই। আমরা তো সব সময় ভুলই ছিলাম, কিন্তু বিশ্বাস করো, সত্যিই মন থেকে তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই।
কিন্তু আমরা তোমাদের ফাঁদে পা দিচ্ছি না। বুঝতে পারছি তোরা কেন এটা বলছিস। আমার কোনো সমস্যা হবে না, কথা দিচ্ছি। আর কখনো রিহিকে ভালোবাসার কথা বলবো না। বন্ধুর মতো আচরণ করবো ওর সাথে, তবে আমি ওকে ভালোবেসে যাব। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না। অনেকক্ষণ আড্ডা দিলাম সবাই একসাথে। কখনো ভাবিনি এরকম দিনও কখনো আসবে। তবে ভালোই হয়েছে, রিহির ভালোবাসা না পাই ওর সাথে কথা তো বলতে পারবো, এটাই আমার জন্য অনেক। তবে কষ্ট হবে অনেক, কিন্তু আমি চাই না আমার একার সমস্যার জন্য ওদের সাথে বন্ধুত্ব না হোক। বিকেলে সাব্বির কল দিয়ে দেখা করতে বলল। তুই কি চাস বলতো? কেন, কি হয়েছে? তুই রিহিকে ভালোবাসিস, কিন্তু রিহি সাকিবকে ভালোবাসে, আর তুই ওদের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিস এটা জেনেও যে ও তোকে কখনোই ভালোবাসবে না। ছোটবেলা থেকে আমি রিহিকে বিরক্ত করে এসেছি, কিন্তু ও কখনো আমার সাথে ভালোভাবে কথা বলে নাই। আর এখনো আমার সাথে বন্ধুর মতো আচরণ করবে, এই সুযোগটা কি করে হাতছাড়া করি বলতো? ওর ভালোবাসা না পাই, ও আমার সাথে কথা বলবে, এটাই অনেক। কিন্তু তুই তো ওকে ভালোবাসিস, তারপরেও কি করে এটা সহ্য করবি? বললাম তো, ওকে আর কখনো ভালোবাসার কথা বলবো না। আর কি করে সহ্য করব জানি না, কিন্তু করতে হবে। রাতে বাসায় আসতে লাগলাম, রিহির বাসার সামনে দিয়ে যেতে লাগলাম। হঠাৎ দেখলাম রিহি সাকিবের বাইক থেকে নামলো। সাকিব কিস করতে যাবে, তখন রিহি বলল, দেখো, বিয়ের আগে এসব কিচ্ছু হবে না। আশা করি তুমি আমাকে জোর করবে না। ঠিক, আচ্ছা, তুমি না চাইলে করবো না। রিহি বাসার ভিতরে চলে গেল, আর সাকিবও চলে গেল। আমিও আমার বাসার দিকে যেতে লাগলাম। যেটা দেখতে চাই না ওইটাই সামনে চলে আসে। সাকিব আর রিহিকে একসাথে দেখলেই বিরক্ত লাগে। বাসার ভেতরে আসার পরই বাবা জিজ্ঞেস করলো, ছেলেটাকে কোন ছেলে বাবা? আমাকে মিথ্যা বলে লাভ নেই। তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না যে তুমি যা খুশি তা করবে। এত রাতে একটা ছেলের বাইকে আসবা, তা আমরা মেনে নিব না। আমরা একে অপরকে ভালোবাসি। তোমার কাছ থেকে আমরা এটা আশা করিনি। সাকিব কোনো দিক থেকে আমার অযোগ্য না। তোমরা রাজি না হবার কোনো কারণ দেখছি না আমি। ছোটবেলা থেকেই তোমার সব ইচ্ছে পূরণ করে এসেছি, কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে যাইনি। আর তুমি কাকে লাইফ পার্টনার বানাবে সেটাও তোমার ইচ্ছাই হোক। তুমি যার সাথে খুশি থাকবে তার সাথেই তোমার বিয়ে হয়। তবে আমার মনে হয় তোমার আরো ভালোভাবে ভেবে দেখা উচিত যে কার কাছে তুমি সুখী থাকবে, কে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। 10 দিন পর রিহির বন্ধুরা আর আমাদের মধ্যে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তবে সাকিব, রাব্বিরা ছাড়া রিহি আমার সাথে তেমন একটা কথা বলে না। আমি কিছু জিজ্ঞেস করলে শুধু তার রিপ্লাই দেয়। রিহি ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে বললাম, কেমন আছিস? আমি কোনো কথা বললাম না। আমি আর কিছু বললাম না, মিমের সাথে কথা বলতে লাগলাম। কিছুক্ষণ পর আমার বন্ধুরাও চলে এসেছে। দোস্ত, একটা খুশির খবর আছে। কি সেটা? কলেজে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, অন্য কলেজ থেকেও আসবে। ভালো, কিন্তু আমি থাকবো না। তা বললে তো হবে না, তোর নাম তো আমি দিয়ে দিয়েছি। ওই শাল, আমি তোদের বলছি আমার নাম দিতে। হঠাৎ রিহি বলে উঠলো, তোরা থাক, আমি যাবো এক জায়গায়। নদীর পাড়ে আসছি সাকিবের সাথে দেখা করার জন্য। ইদানিং ওর সাথে রবিকে নিয়ে একটু ঝগড়া হচ্ছে। রবিদের সাথে আমরা বন্ধুত্ব করেছি, এটাও মেনে নিতে পারিনি। তাই তো তখন রবির সাথে কথা বলিনি। আমার কাছে সাকিবের থেকে রবির সাথে কথা বলা বেশি জরুরি না। কিছুক্ষণ পর সাকিব আসলো। কলেজে আসুনি কেন? এমনি ভালো লাগছিল না, তাই আসিনি। তোমাকে না বলেছিলাম প্রতিদিন কলেজে আসবা? আমি তোমার কথা শুনতে বাধ্য নই। এভাবে কথা বলছো কেন তুমি? তো কিভাবে কথা বলবো? তুমি কি আমার কোনো কথা শুনো? তাহলে আমি তোমার কেন কথা শুনো? আমি তোমার কোন কথাটা শুনি না বলো? কোন কথাটা শোনো তুমি? তোমাদের বলেছি ওদের সাথে বন্ধুত্ব করবে না, তাও করেছো। তোমাকে বলেছি রবির সাথে কথা বলবে না, কিন্তু তুমি আমার কথা কি শুনেছো? কি বলছো তুমি এসব? ভুলে যেও না, ওরা আমাদের জীবন বাঁচিয়েছিল, অসম্মানের হাত থেকে আমাদের বাঁচিয়েছিল। আমার কথার তো এখন কোনো মূল্যই নেই তোমার কাছে। আমার থেকে রবি তোমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ, তাই না? আর একটাও ফালতু কথা বলবে না। থাকো তুমি, গেলাম আমি। বুঝতেছি না সাকিব ইদানিং এভাবে কথা বলছে কেন। অনেক রাগ হচ্ছে, বাসায় চলে আসলাম। কি রে, কি হয়েছে? সব সমস্যার মূল তো একজনই, সে হলো রবি। ভাবছি কি করে ওকে রিহির কাছ থেকে দূরে রাখবো। আরে তো রিহি রবিকে সহ্যই করতে পারতো না, আর এখন বন্ধু বানিয়ে ফেলেছে। আমি তা হতে দেব না। রিহি যাতে রবিকে কখনো ভালো না বাসে, তাই রিহিকে ভালোবাসার কথা বলেছি। কলেজে ও নিজেকে হিরো ভাবে, তাই না? এখন ও এমন কষ্ট পাবে, তাও সারা জীবন বয়ে বেড়াবে। আমরা সায়েন্সের স্টুডেন্ট, আর ওর থেকে ধনীও। তা সত্ত্বেও স্যার রবিকে বেশি গুরুত্ব দেয়। কলেজে সবাই রবিকে নেতা মনে করে, যা আমাদের জন্য অপমানজনক। কত কি প্ল্যান করেছি, তাও ওদের কিছু করতে পারিনি। কিন্তু তোর আর রিহির বিয়ে হলে
সেটাই হবে অভিযানের শাস্তি। এখন ভেবে বের কর কি করে রিহি রবিকে ঘৃণা করবে। চিন্তা করিস না, কিছু একটা করবো। রাতে বিছানায় শুয়ে আছি, মনটা অনেক খারাপ। ভাবছি সাকিব কেন এমন করতেছে, আর রবি তো এখন আমাকে অনেক বিরক্ত করছে না, তাহলে ওর সমস্যাটা কোথায়? আর রবিকে একসময় বিরক্তি মনে হলো, এখন আর মনে হয় না। বন্ধু হওয়ার জন্য পারফেক্ট। হঠাৎ সাকিব কল দিল, রিসিভ করে বসে আছি, কোনো কথা বলছি না। কিছুক্ষণ পর সাকিব বলল, সরি, তখন ওভাবে বলা ঠিক হয়নি আমার। সবকিছু ভেবে দেখলাম রবি ভালোই, ওর জন্য আমরা সবাই বেঁচে আছি, বন্ধু হতেই পারো ওর। জানো তোমার কথায় কতটা কষ্ট পেয়েছি। সরি, আর কখনো কষ্ট দিব না। ক্যাম্পাসে আড্ডা দিচ্ছি সবাই। আজকের ক্যাম্পাসটা একটু অন্যরকম, তা তো থাকবেই। ভালোবাসা দিবস বলে কথা, ভাবছি আজকে সব ফ্রেন্ডকে ট্রিট দিব। কিন্তু একটা বিষয় বুঝলাম না, সবাই আমার দিকে তাকিয়ে হাসছে কেন? আজকে কলেজে আসতে চাইছিলাম না, সাকিবের সাথে ঘুরতে যেতে চাইছিলাম, কিন্তু সাকিবের কাজ থাকার কারণে বিকেলে যেতে হবে, তাই কলেজে আসলাম। কলেজে আসার পরই সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। হঠাৎ কেউ বলল, আর কয়টা ছেলের সাথে প্রেম করবা? যাও নোটিশ বোর্ডে গিয়ে নিজেই ডেকে আসো। তাড়াতাড়ি নোটিশ বোর্ডের কাছে গেলাম, যেটা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিল না। আমার আর রবির পিক এডিট করে একসাথে দেওয়া, আর নিচে বড় করে লেখা, অনেক ভালোবাসি তোমাকে, আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তাই তো সাকিবকে ছেড়ে আমার কাছে চলে এসে সবকিছু ছিঁড়ে ফেললাম। মাথাটাই গরম হয়ে গেল, রবি এতটা নিজ কাজ কিভাবে করতে পারলো? ওর কাছে যেতে লাগলাম। সবাই কথা বলতে লাগলাম। হঠাৎ রিহি আসলো, এসেই আমায় থাপ্পড় মারলো। আমি তো অবাক হয়ে গেলাম, বুঝতে পারছি না কি হচ্ছে এসব। রিহি আমার হাতে একটা পোস্টার দিয়ে বলল, তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। কুকুরের লেজ কখনো সোজা হয় না। পোস্টারটা দেখে তো অবাক হয়ে গেলাম, বুঝতে পারছি না এসব কি করে হলো। রিহি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। রিহির বন্ধুরা পোস্টারটা দেখে ওরাও অনেক কথা বলল, সবাই চলে গেল। আমি আর আমার বন্ধুরা বসে আছি, কিছুই বুঝতেছি না এসব কি করে হলো। হঠাৎ সাকিব এসে বলল, কি রে, কেমন লাগছে এখন? তোকে বলেছিলাম না রিহির পিছনে না আসতে, এখন দেখলি তো তার ফল। বুঝতে আর বাকি রইল না যে এসবের পিছনে কে রয়েছে। আমার কিছু বলেও লাভ হবে না এখন। নিষেধ করেছিলাম ওদের সাথে বন্ধুত্ব না করতে, এখন দেখলি তো। কিছুই বললাম না, কি বা আছে আর বলার। 10 দিন পর ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়ে গেল। ইচ্ছা থাকা না সত্ত্বেও ওদের জন্য অংশগ্রহণ করতে হলো। একে একে সবগুলো ম্যাচ জিতলাম। ফাইনালে সাকিবের সাথে হেরে গেলাম। সবাই সাকিবকে অভিনন্দন জানাচ্ছে। বিকেলে নদীর পাড়ে আসছে সাকিবের সাথে, দুজনে হাত ধরে হাঁটছে। হঠাৎ সাকিব বলল, আমি যদি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাই তাহলে কি কোনো সমস্যা হবে? ফাইজলামি ভালো লাগে না। সত্যি বলছি আমি। সাকিবের কথা শুনে অবাক হয়ে গেলাম, জড়িয়ে ধরলাম। অনেক খুশি হয়েছি, এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে ভাবতে পারিনি। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে, এখনো বিশ্বাস করতে পারছি না। তুই ইচ্ছা করে ম্যাচটা হেরে গেলি কেন? কোথায় ইচ্ছে করে হারলাম? ফালতু কথা বলিস না তো, আমরা তো নিজের চোখেই দেখলাম তুই ইচ্ছা করে হারছিলি। খেলার এক পর্যায়ে রিহির দিকে তাকিয়েছিলাম। সাকিব হারছিল বলে রিহি অনেক মন খারাপ করছিল, কিন্তু আমি রিহিকে কষ্ট দিতে চাইনি। আর তাই তুই ইচ্ছা করে হেরে গেলি। ওই তুই কি কিছুই বুঝবি না? যে তোরে ভালোবাসে না সে কষ্ট পেলেই বা কি, আর না পেলেই বা কি? সাকিব ইচ্ছা করে রিহির সামনে তোকে খারাপ বানানো, তুই ওকে বললি না কেন? বলি আর কি হতো, হয়তো এসব কিছু আমার কপালে লেখা ছিল। রিহি যত যাই করুক, আমি ওকে কখনো কষ্ট দিতে পারবো না। ভাই তুই থাম প্লিজ, আর ওকে নিয়ে একটা কথাও বলিস না। 3 দিন পর আজকে সাকিবের বাবা মা এসে আমার আর সাকিবের বিয়ে ঠিক করলো, আর 20 দিন পরই বিয়ে। রাতে সাকিবের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম থেকে জেগে উঠলাম, পুরো শরীর ঘামিয়ে গেল। ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, তবে একটা বিষয় নিয়ে চিন্তিত, তা হলো রবিকে নিয়ে কেন স্বপ্ন দেখব? রবি আমার সাথে এতদিন যা যা করেছে ওইগুলো দেখলাম স্বপ্নে। থাক, নদীর পাড়ের ওই ঘটনার পর রবিকে নিয়ে ভাবার ফলেই হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু হঠাৎ করে কেন দেখব? রবি আমার জীবন বাঁচিয়েছিল, আর ওই ম্যাচটা হেরে গিয়েছিল। ওইগুলো বারবার চোখের সামনে ভেসে উঠলো। সারা রাত আর ঘুমাতে পারলাম না। পরের দিন কলেজেও আসলাম না। একটা হুজুরের কাছে গেলাম, তাকে সবকিছু খুলে বললাম, আর এটাও বললাম যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। সব শুনে সে বলল, সবে আল্লাহ তাআলার ইচ্ছা, আমরা কি বা করতে পারি, কখন কি হয় তা আমরা কেউ বলতে পারি না। তিনি আমাকে পরিষ্কারভাবে কোনো কথাই বললেন না। রবিকে নিয়ে ভাবার ফলেই এসব হয়েছে, আর আমি অযথাই সামান্য একটা ব্যাপার নিয়ে চিন্তিত হচ্ছি। আজকের পর আর রবির নাম মনেও আনবো না। কলেজ ক্যাম্পাসে বসে আছি, ওরাও বসে আছে, কেউ কোনো কথা বলছি না। আর কিছুদিন পরই হয়তো রিহির বিয়ে, হারিয়ে ফেলবো আমি ওকে, চাইলেও আর ওকে দেখতে পারবো না।
বুঝতে পারছি না তোকে কি বলবো। আর আগেই বলেছিলাম এই দিনটা আসবে, তা তো জানাই ছিল। আরে না, কষ্ট কিসের আমার? কোনো কষ্ট পাচ্ছি না। রিহি খুশি থাকলে আমি ভালো থাকবো। 10 দিন পর চোখ বন্ধ করলে শুধু ওগুলোই দেখি, বুঝতে পারছি না যে কেন এমন হচ্ছে, কি করব কিছুই ভেবে পাচ্ছি না। অনেক বিরক্ত করছে এটা আমায়। ছাদে দাঁড়িয়ে আছি একা একা, হঠাৎ বাবা এসে বলল, তুমি যা চেয়েছো তাই হয়েছে, তাহলে এখন এত চিন্তিত লাগছে কেন তোমার? তোমার তো খুশি থাকার কথা, তাই না? বুঝতে পারছি না কেন এমন হচ্ছে। বাবাকে সবকিছু বললাম। ভেবে দেখো কি করবে, এখনো সময় আছে। আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে যাব না। আর রবি আর তোমার বিয়েটা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। রবিও সেটা জানতো, তাই তো সব সময় তোমার পিছু পড়ে থাক। সবাই জানতো, শুধু তুমি ছাড়া। তবে আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করব না। তুমি সাকিবকে বিয়ে করতে চেয়েছো, আমরা মেনে নিয়েছি। তোমার মনে যত সংশয় আছে সব দূর করে ফেলবে। দেখো কি করবে। দেখতে দেখতে বিয়ের দিন প্রায় চলে এসে। কালকে বিয়ে, আজকে শেষবারের মতো শপিং করে নিচ্ছি। ড্রাইভার না থাকার কারণে আমি ড্রাইভ করছি আর বন্ধুরা পেছনে। হঠাৎ একটা বড় ট্রাকের সাথে ধাক্কা খেলো গাড়িটা। সিট বেল্টও পরা নেই আমার, আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ খুললাম, কিন্তু সবকিছু অন্ধকার লাগছে। কেউ লাইট জ্বালাও, এত অন্ধকার কেন? এটা বলার পরেই বাবা মা কান্না শুরু করে দিক। যে ভয়টা পেয়েছিলাম সেটাই সত্যি। 2-3 ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে, তা না হলে অনেক আর এত তাড়াতাড়ি চোখও পাওয়া যাবে যদি না কেউ দান করে। আর যুবক কারো চোখ হতো। ভেবে দেখুন আপনারা কি করবেন। সাকিব বাবা, তুমি তো রুহিকে ভালোবাসো, বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তোমাদের। প্লিজ তুমি কিছু একটা করো। আমি কি করব? ভালোবাসি তার মানে এই নয় যে ওর জন্য আমি আমার একটা চোখ দিয়ে দিব। কালকে যার সাথে বিয়ে, আজকে তার মুখ থেকে এই কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। এইটা ভালোবাসা যে বিপদে পালিয়ে যায়? তুমি ওকে ভালোবাসো, তারপরও এই কথা কি করে বলতে কও? আমি ওকে ভালোবাসি না, রবিকে কষ্ট দেওয়ার জন্য ওকে ভালোবেসেছিলাম। চাইছিলাম ও যাতে রবিকে কখনো ভালো না বাসতে পারে। কি বলছো এসব? ভালোই যদি না বাসতে, তাহলে কবিতা কেন পাঠাতে আমার জন্য? কিসের কবিতা? আমি কোনো কবিতা পাঠাতাম না। আমি সবসময় শুধু রবিকে হারাতে চেয়েছিলাম। তোমায় বিয়ে করলে রবি সারা জীবন কষ্ট পেত। আর কলেজে ওইসব আমিই করেছিলাম যাতে তুমি রবিকে ঘৃণা কর। সবকিছু যেন অবাস্তব মনে হচ্ছে। এসব কখনো কল্পনাও করিনি। তবে ভালোই হয়েছে অন্ধ হয়ে। তোর মতো একটা পশুকে চিনতে পারলাম। আর কখনো আমার সামনে আসবি না, চলে যায় এখান থেকে। তুই একদম চিন্তা করিস না মা, যেভাবেই হোক তোকে সুস্থ করবই। তুই আবার দেখতে পাবি। হঠাৎ একজন ডাক্তার এসে বলল চোখ পাওয়া গেছে। ডাক্তার তাড়াতাড়ি অপারেশন করতে নিয়ে গেল। আমাকে চোখ খুলতে বলা হলো। আস্তে আস্তে চোখ খুললাম, সবকিছু দেখতে পেলাম। কে চোখ দিল? কে দিয়েছে তা আমরা জানি না। সে তার একটা চোখ দিয়েছে আর আমরা আর একটা নকল চোখ লাগিয়ে দিই। তাই এখন আর কেউ বুঝতে পারবে না সে এক চোখ। যার জন্য আমি পৃথিবীর আলো দেখলাম, তার পরিচয়টাও জানি না। কি অদ্ভুত এই পৃথিবী। যাকে ভালোবাসি সে ধোকা দিল, আর যাকে চিনি না সে তার একটা চোখ দিল। 5 দিন পর এখন অনেকটা সুখ। তবে রবি একবারের জন্য আমাকে দেখতে আসেন। হাসপাতালেও যায়নি, রবিদের বাসায় গেলাম, রবির রুমে গেলাম। হঠাৎই প্রথমবার একা রবির রুমে আসলাম। সবকিছু ঘুরে দেখলাম। হঠাৎ রবির টেবিলে নজর পড়লো। অনেকগুলো বই সাজানো। আমার হাতে লেগে সবকিছু পড়ে গেল। উঠিয়ে রাখলাম বইগুলো। বইগুলোর ভেতরে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলেই তো অবাক হয়ে গেলাম। আমাকে যে কবিতাগুলো পাঠানো হতো ওগুলো রবির ডায়েরিতে কিভাবে? একে একে সবগুলো পড়লাম। আমাকে লাস্ট যে কবিতাটা পাঠানো হয়েছিল তারপর আর লেখা নেই। বুঝতে বাকি রইল না যে রবি কবিতাগুলো যাকে ভালোবাসতাম তাকেই অবহেলা করলাম। আর সাকিব সেই কবিতার সুযোগ নিয়ে আমার কাছে আসলো। আর আমি সাকিবকে ভালোবাসতাম। ইয়ার কাছে জিজ্ঞেস করলাম রবি কোথায়? ও বলল নদীর পাড়ে গেছে। নদীর পাড়ে যেতে লাগলাম। হঠাৎ সাব্বিরের সাথে দেখা। সাব্বির আমায় বলল, তা বিয়েটা কবে আপনার? হবে না। এটাই আপনার শাস্তি। তা এখন কোথায় যাচ্ছেন? রবির কাছে। তার আর দরকার নেই। ওর মতো খারাপ ছেলের কাছে যেতে হবে না আপনার। এখন বন্ধুত্ব করবেন, পরে আবার অপমান করবেন। আমি বুঝতেই পারছি না একটা মানুষ কতটা ভালোবাসলে তার একটা চোখ দিয়ে দিতে পারে। হাসপাতালে গিয়ে যখন শুনলো তখন আর এক মুহূর্তও দেরি করেনি। আজকে যে চোখ দিয়ে সবকিছু দেখছেন সেটা রবিরই দেওয়া। আমাকে এসব বলতে নিষেধ করেছিল, তারপরেও কেন বললাম জানেন? যাতে আর কখনো রবিকে আপনি অপমান না করেন। আপনার ভালোবাসা না পেলেও কিন্তু অপমান যাতে না পেতে হয়। একদম পাথরের মতো শক্ত হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ডাক্তার বলছিল না কাঁদতে। জানি না কখন কেঁদে ফেললাম। নদীর পাড়ে একা একা হাঁটছি। হঠাৎ কেউ দৌড়ে এসে আমায় থাপ্পড় মারলো। তাকিয়ে দেখলাম রিহি। আবার থাপ্পড় মারলো। তারপর বলল,
এতটা ভালোবাসো কেন আমায়? কেন আমায় আগে সবকিছু বলতাম? যখন তোমার কথা শুনতাম না তখন কেন আমায় থাপ্পড় দিলে না? আমার জন্য তুমি কবিতা পাঠাও কেন বলনি? বলতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ সাকিব তোমায় প্রপোজ করলো, তুমি ওর প্রেমে পড়লে, তাই আর বলা হয়নি। তখন কেন আমায় থাপ্পড় মেরে বললা না? এখন মারো আমায়। যাকে ভালোবাসা যায় তাকেই মারা যায় না। কাঁদতে কাঁদতে রবিকে জড়িয়ে ধরলাম। মাফ করে দাও আমায়। তোমার প্রতি তো কোনো রাগ নেই। যা করেছি আমার ভালোবাসার জন্য করেছি। আমি সবসময় চেয়েছি তুমি খুশি থাকো। 10 দিন পর অবশেষে বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যেতে ভয় করছে। বন্ধুরা ধাক্কা দিয়ে ভিতরে পাঠালো। ভিতরে ঢোকার পর রিহি সালাম করলো, তারপর বলল, ওই আসতে এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে অপেক্ষা করতেছি। আসলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ওই আজকে কিসের আড্ডা? হায় রে কপাল, বাসর রাতে এত রাগ দেখাও, না জানি সামনে আরো কি করবা। রিহি আমায় জড়িয়ে ধরে বলল, হা হা হা, তোমার জীবন তেজপাতা করে দিব। হা হা হা, দাও। এই রাগী মেয়েটাকেই অনেক ভালোবাসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।